ওকে, আমাদের আজকের লেকচার হলো thermodynamics of interface. So at the end of this lecture, you'll be able to define and classify interface, and you'll be able to explain two important forces, parameter characteristics. One is surface tension and another is surface free energy related to interface. Apply concept of surface free energy and surface tension in different interfaces as a force. আমরা সারফেস টেনশনকে ফোর্স হিসেবে এখানে কিছু অ্যাপ্লিকেশন দেখবো, এন্ড দেন সারফেস টেনশন বা সারফেস ফ্রি এনার্জির কারণে যে কম্পোজিশনাল যে ডিফারেন্স যেটা হয় সেটা আমরা দেখবো ইন অ্যাডজর্পশন। সো ইউ উইল এবল টু ডিফাইন এন্ড ক্লাসিফাই হোয়াট ইজ অ্যাডজর্পশন, then how to measure adsorptions in different media, and then apply the concept of adsorptions in material systems. তো আমরা এতদিন পর্যন্ত যে পড়াগুলো পড়েছি, যে এক্সাম্পল গুলো দিয়েছি, প্রতিটা এক্সাম্পলের মধ্যে আমরা সারফেস বলে কোনো শব্দ ইউজ করিনি, বা আমরা সারফেস বলতে যা মিন করে সে সমস্ত কথাগুলো আমরা আলাপ করিনি। আমরা ধরে নিয়েছি একটা ম্যাটেরিয়াল অ্যাজ এ বাল্ক সেম, তার মানে পুরো ম্যাটেরিয়ালটাই একই ধরনের জিনিস দিয়ে তৈরি। সারফেসের একটা স্পেশাল প্রপার্টি আছে, সেটা ডিসকাস করিনি। কিন্তু surface has a really important functions in material science and engineering, particularly nanotechnology যুগে, nanomaterials এর যুগে surface play a vital role. এটা ছাড়াও আমরা বিভিন্ন ধরনের ফিল্ডে ম্যাটেরিয়াল সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এর মধ্যে আমরা সারফেসের ইম্পর্টেন্স দেখতে পারি। ফর এক্সাম্পল, এখানে আমরা কয়েকটা আলাপ করেছি, যেমন ফিজিক্যাল মেটালজিতে আমরা গ্রেন বাউন্ডারির ইম্পর্টেন্সটা অনেক ডমিনেন্ট হিসেবে বলি। যত গ্রেন বাউন্ডারি, একটা গ্রেন যত ছোট হবে প্রপার্টি যত বাড়বে। So what is the difference between grains and grain boundary? সেই সমস্ত জিনিসগুলো নিয়ে আমরা আলাপ করেছি। সো বাউন্ডারি অ্যাজ অ্যান ইন্টারফেস। দেন এক্সট্রাক্টিভ মেটালজিতে আমরা চিন্তা করেছি যে ইলেকট্রিক্যাল ইফেক্টস অন অ্যাট ইন্টারফেস অ্যান্ড অ্যাডজর্পশন। সো যখন আমরা মেটেরিয়াল প্রসেসিং করি ওর থেকে, ফর এক্সাম্পল যখন আমরা ভ্যালু অ্যাডিটেড ভ্যালু মিনারেলস বের করি, তখন সারফেস প্লে ভাইটাল রোলস। কলোইডাল স্ট্যাবিলিটি, পলিমার কেমিস্ট্রিতে, ইনফ্যাক্ট সিরামিক্সের মধ্যেও এটা ইম্পর্টেন্ট অ্যাপ্লিকেশন। সিরামিক্সের কথাই যদি বলি, লেটস সে আমরা এই যে সিরামিকের ভাস তৈরি করি, একটা ফুলদানি তৈরি করি, অথবা সিরামিকের স্যানিটারি ওয়্যার তৈরি করি, এই সমস্ত ক্ষেত্রে আমাদের যেটা তৈরি করি সেটা হলো স্লিপ বলে একটা জিনিস তৈরি করি। তার মানে একটা সলিউশনের মধ্যে, একটা লিকুইড মিডিয়ার মধ্যে, মেইনলি পানির মধ্যে আমরা সিরামিক পার্টিকেল গুলোকে সাসপেনশনে নিই। এখন এইটা যদি সাসপেনশনে না থাকে, মানে ইফ কলয়েড ইজ নট, কলয়েড মানে হলো যে পার্টিকেল ইন সাসপেনশন, পার্টিকেল যদি সাসপেনশনে না থাকে, কলয়েড যদি ফর্ম না করে, তাহলে পার্টিকেল গুলো সেটেল করবে, পানি উপরে থেকে যাবে, পার্টিকেল গুলো থেকে যাবে, সেটা দিয়ে কোনো কাস্টিং করা যাবে না, ঠিক আছে? সো ইউ নিড টু বি ইউ পার্টিকেলস ইন সাসপেনশন, তার মানে ইউ হ্যাভ টু ফর্ম কলয়েড। কলয়েড ফর্ম করার শর্ত কি, কিভাবে কলয়েড ফর্ম করা যায়, সেই সমস্ত জিনিসগুলো ইম্পর্টেন্ট। পলিমার কেমিস্ট্রি করে একইভাবে ইম্পর্টেন্ট। জিওলজি অফ সারফেস ফিল্ম, লুব্রিকেশন ইঞ্জিনিয়ারিং। লুব্রিকেশন ইঞ্জিনিয়ারিং মধ্যে আমরা বলেছি যে পানির সাথে আমরা অয়েল মিক্স করি, যেমন মেশিনিং করার সময় আমরা লুব্রিক্যান্ট অ্যাড করি যাতে করে কাটিং খুব ভালোভাবে হয়। তো পানি কাজ করে হলো যে হিটটাকে নিয়ে নেয়, অয়েল দেওয়া হয় যে লুব্রিকেট করার জন্য, তার মানে কি বলে ফ্রিকশন কমানোর জন্য। কিন্তু আমরা জানি পানি এবং অয়েল একসাথে মিক্স করে না। সো হাউ টু মিক্স দেম টুগেদার, সেই সমস্ত জিনিসগুলো। সো অয়েলের সারফেস কি করে মডিফাই করতে হয় যাতে পানির সাথে মিক্স করতে পারে, সেই সমস্ত জিনিসগুলো রিওলজিতে ইম্পর্টেন্ট। ওয়েটিং অ্যান্ড ডিটারজেন্সি, একই কথা এখানেও একটা আছে। এছাড়া ওয়েটিং একটা ইম্পর্টেন্ট প্যারামিটার, যাতে করে একটা লিকুইড একটা সলিডকে কি করে ওয়েট করে। যেমন আমরা দেখেছি কলাপাতা পানিতে, কলাপাতার উপরে যদি পানি বসাই, সেই পানিটা একদম বাবল ফর্মে থাকে এবং এক সময় শাঁ করে পড়ে যায়, কিন্তু কলাপাতা এজ ইট ভিজে না। সো লিকুইড ডাজন্ট ওয়েট এই কলাপাতাটা। তো কিছু কিছু ম্যাটেরিয়াল আছে যেটা ওয়েট করে পানি দিয়ে বা লিকুইড দিয়ে, কিছু কিছু ম্যাটেরিয়াল আছে ওয়েট করে না।
তো এইগুলা ইম্পর্টেন্ট, এক্সট্রাসেলুলার ম্যাটেরিয়াল ইম্পর্টেন্ট, ফিজিক্যাল ম্যাটেরিয়াল ইকুয়ালি ইম্পর্টেন্ট। অ্যাডজাস্টন অফ গ্যাস অন সলিডস, আমাদের যত ধরনের মেটালজিতে যত ধরনের রিঅ্যাকশন আছে সবগুলো রিঅ্যাকশনে সাধারণত সলিডের সাথে গেছে। যেমন স্টিল মেকিং যদি করি তাহলে পরে আমরা পিগ আয়রনের সাথে অক্সিজেনে রিঅ্যাক্ট করাই, অথবা যখন আমরা আয়রন মেকিং করি তখন আয়রন ওরের সাথে কার্বন মনোক্সাইড গ্যাস রিঅ্যাক্ট করে, তো গ্যাসের সাথে সারফেসে রিঅ্যাকশন করা, অথবা আমরা হিট ট্রিটমেন্ট যখন করি হাই কার্বন সারফেসের মধ্যে যখন নেই তখন গ্যাস থেকে কার্বন ধরে ঢুকে। তো এই সমস্ত জিনিসগুলোর জন্য সারফেস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এট দ্য সেম টাইম ন্যানোটেকনোলজির কথা তো বলেছি, আমরা থিন ফিল্ম তৈরি করি, একটা সলিডের উপরে আরেকটা সলিডের একটা থিন লেয়ার তৈরি করে দিই, কারণ এই থিন লেয়ারটা দিলাম কিন্তু এটা সারফেসের মধ্যে অ্যাডহিয়ার করবে কিনা, স্টিক করবে কিনা, নাকি জলটা খসে পড়ে যাওয়ার মতো অবস্থা হবে, সেই সমস্ত জিনিস সারফেস ইজ ভেরি ইম্পর্টেন্ট। So in all, there are cases where surface play a vital role, ঠিক আছে। ইভেন বাল্ক ম্যাটেরিয়ালের তুলনায় ভিতরের যে বাল্ক ম্যাটেরিয়াল আছে তার তুলনায় সারফেসটা মোর ইম্পর্টেন্ট রোল প্লে করে। সেখানে আমরা কয়েকটা এক্সাম্পল দেখলাম। এখন এই রিলেটেড ইস্যুতে প্রথমে আমাদের একটু জানা দরকার ইন্টারফেসটা বেসিক্যালি কাকে বলে। আমরা দুইটা টার্মিনোলজি ইন্টারচেঞ্জেবলি ইউজ করে থাকি, ইন্টারফেস, সারফেস, যখন খুশি যেটা ইউজ করি, কিন্তু তাদের মধ্যে একটা সাবল ডিফারেন্স আছে। যেমন ইন্টারফেস বলতে মিন করা হয় জেনারেলি সারফেস বিটুইন টু ফেজেস, এনি টু ফেজেস, ঠিক আছে। একটা গ্রেন বাউন্ডারির একটা ইন্টারফেস হতে পারে, একটা সলিড ম্যাটেরিয়ালের সারফেসটাও একটা ইন্টারফেস হতে পারে, ঠিক আছে। অন দ্য আদার হ্যান্ড সারফেস বলতে আমরা স্পেসিফিক্যালি মিন করি যে একটা ম্যাটেরিয়ালের টপ সারফেস যেটা বাতাসের সাথে অথবা অন্য কোনো গ্যাসের সাথে অ্যাটাচ করা আছে। সো সারফেস refers to a boundary between a condensed phase, it could be liquid, it could be solid, and its own vapor phase, হতে পারে ওন ভেপার ফেজ অর ইভেন এয়ার, সেটাও একটা হতে পারে, ঠিক আছে। ফ্রিকুয়েন্টলি ভ্যাকুয়াম, ইনার্ট গ্যাস অর এয়ার। সো এই দুইটার মধ্যে একটা সাটল ডিফারেন্স আছে। আমরা এই পার্টিকুলার ক্লাসের জন্য, এই চ্যাপ্টারের জন্য আমরা এই ডিফারেন্সটা মেনটেন করব। ওকে, এখন এই সারফেস যেটা আমরা জেনারেলি বলতেছি, এখন সারফেসটার বেসিক ক্যারেক্টারিস্টিক্সটা কি? আমরা প্রথম ছবিটা যদি দেখি, আমি একটু এটাকে এই পিকচারটা প্রথমে চিন্তা করি, বিটা একটা ফেজ আছে, আলফা একটা ফেজ আছে, এবং তার যে কোনো একটা প্রপার্টি জেড হিসাব করেছি। ফর এক্সাম্পল এটা ভলিউম হতে পারে, ফর এক্সাম্পল এটার ডেনসিটি হতে পারে, এনি প্রপার্টি। সো আলফার একটা প্রপার্টি এখানে আছে, বিটার প্রপার্টি এখানে আছে, এবং আলফা বিটার বাউন্ডারি একটা শার্প লাইন দিয়ে তৈরি করা হয়েছে, দেওয়া হয়েছে ডিভাইডিং সারফেস। ইন রিয়ালিটি এই ধরনের সারফেস কখনো অ্যাভেলেবল হয় না, ঠিক আছে। সারফেসটা এটা ম্যাথমেটিক্যাল বাউন্ডারি না যার ডাইমেনশন ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে, থিকনেস ইজ ইকুয়াল টু 0, এই ধরনের কোনো বাউন্ডারি ইন রিয়ালিটি এক্সিস্ট করে না। রিয়ালিটি যেটা এক্সিস্ট করে সেটা হলো যে এই সারফেস যেটা একটা বলেছিলাম ডিভাইডিং সারফেস, এটার বেসিক্যালি একটা উইডথ আছে। উইডথ আছে মানে দেয়ার ইজ এ ট্রানজিশন জোন বিটুইন দ্য টু সারফেসেস, যেটাকে সিগমা দিয়ে রিপ্রেজেন্ট করা হচ্ছে। তার মানে যে প্রপার্টি যেটা আমরা ধরতেছি সেই প্রপার্টিটা এই ট্রানজিশন জোনের মধ্যে গ্র্যাজুয়ালি ভ্যারি করে। আমরা এখানে ডেনসিটি ফর এক্সাম্পল ধরেছিলাম, আলফা ডেনসিটি এখানে, বিটা ডেনসিটি এখানে শার্প বাউন্ডারি দিয়েছিলাম, আসলে সেটা না হয়ে আলফা ডেনসিটিটা গ্র্যাজুয়ালি চেঞ্জ হবে টু বিটার ডেনসিটি, এবং এই যে জোন যেটা আছে এই জোনটাই বেসিক্যালি সারফেস হিসেবে ঠিক করা হবে। এবং এই জোনটার জন্য এই জায়গাটাকে গিবস বলেছিল physical surface of discontinuity. So interface basically a physical surface of discontinuity যার একটা ডেফিনিট উইডথ আছে এবং এটা একটা ট্রানজিশন জোন হিসেবে প্লে করে। So it is not a mathematical boundary. Interface is not a mathematical boundary of zero thickness and zero volume. Okay, so in metallic system আমরা সারফেসকে ইন্টারফেসকে তিন ভাগে ভাগ করতে পারি। যেমন ওয়ান ইজ ফ্রি সারফেস অফ ক্রিস্টাল, ঠিক আছে, সলিড গ্যাস ইন্টারফেস। আমরা যেটা বলি একটা ম্যাটেরিয়াল একটা সলিডের উপরে সারফেসটা যেটা, সেটা হলো ফ্রি সারফেস। ইট ইজ দ্য বাউন্ডারি বিটুইন কনডেন্স ফেজ, সলিড লিকুইড হতে পারে, এন্ড ইটস ভেপার ফেজ, এয়ার হতে পারে। So vaporization, for example, condensation, for example, reaction between gas and solids, reaction between gas and liquids, nucleation of gas bubble in a liquid media, এই সব কিছুর মধ্যে সলিডের সাথে বা লিকুইডের সাথে গ্যাস ফেজের ইন্টারেকশন আছে। সো এটা হলো ফ্রি সারফেস অফ ক্রিস্টাল অথবা লিকুইড মিডিয়া যেটা বলা হচ্ছে। দেন গ্রেন বাউন্ডারি। গ্রেন বাউন্ডারি মানে হলো একটা ম্যাটেরিয়ালই
কিন্তু একটা মেটেরিয়ালের মধ্যে আমরা যখন ক্রিস্টালাইজেশন করি, লিকুইড থেকে যখন সলিড হয়, অনেকগুলো ক্রিস্টাল ফর্ম করে। পিওর আয়রন ফর এক্সাম্পল, অথবা পিওর অ্যালুমিনিয়াম ফর এক্সাম্পল, যেটার মধ্যে ক্রিস্টালাইজেশন যেটা হচ্ছে লিকুইড আয়রন থেকে সলিড আয়রন ফর্ম করছে, সবই সলিড আয়রন, আলফা, অল আর আলফা। কিন্তু এই আলফাগুলা এক এক জায়গায় এক একটা ক্রিস্টাল নিউক্লিয়েট করছে এবং এটা বড় হয়ে গ্রেন ফর্ম করছে এবং গ্রেনের মধ্যে একটা বাউন্ডারি আছে। সো ইট ইজ এ আলফা আলফা বাউন্ডারি বিটুইন টু আলফা গ্রেনস, ঠিক আছে। সো এখানে সেপারেট ক্রিস্টালস অফ সেম কম্পোজিশন এন্ড ক্রিস্টাল স্ট্রাকচার, এবং ডেফিনেটলি ডিফারেন্ট ওরিয়েন্টেশন থাকে, বিকজ এক একটা ক্রিস্টাল এক এক দিকে বড় হতে থাকে, তো তাদের ওরিয়েন্টেশন ডিফারেন্ট। So it is important in recrystallization. Recrystallization মানে ফর এক্সাম্পল একটা ম্যাটেরিয়ালকে যদি আমি হাইলি ডিফর্ম করি, যেমন রড বানাই, যখন আমরা একটা ইনগট বা বিলেট থেকে যখন আমরা রোল করে চিকন চিকন রড বানাই, তখন অনেকবার এটাকে রোলিং করা হচ্ছে, এটা অনেকবার এটাকে ডিফর্ম করা হচ্ছে, এবং ডিফর্ম করলে পরে গ্রেন গুলা ইলংগেটেড হয়ে যায়, এর ভিতরে অনেক স্ট্রেস জমা হয়, যার জন্য ডিফর্ম করলে ম্যাটেরিয়াল স্ট্রং হয়। এখন এই যে ম্যাটেরিয়ালটা স্ট্রং হলো, এটাকে যদি আমি একটু হিট করি, তাহলে এই যে ডিফর্ম গ্রেন যেটা আছে, সেই ডিফর্ম গ্রেনের বাউন্ডারিতে অনেক ছোট 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 নতুন নতুন ক্রিস্টাল ফর্ম করে, এবং এই ক্রিস্টালগুলো স্ট্রেস ফ্রি ক্রিস্টাল, সেম কম্পোজিশন ঠিক থাকে, কিন্তু এগুলো নতুন ক্রিস্টাল ফর্ম করে অফ ডিফারেন্ট ওরিয়েন্টেশন, এবং এগুলো দেখতে সবগুলো মোটামুটি সমান। সো দিস প্রসেস ইজ কল্ড রিক্রিস্টালাইজেশন। আমরা একটা স্ট্রেসড ম্যাটেরিয়াল থেকে নিউ নো স্ট্রেস আনস্ট্রেস ম্যাটেরিয়াল তৈরি করছি, সেম আলফা আলফাই একই ম্যাটেরিয়াল, কিন্তু ট্রান্সফরমেশন অফ হাইলি ডিফর্ম গ্রেন স্ট্রাকচার থেকে নিউ আনডিফর্ম গ্রেনস আমরা তৈরি করছি। সো দিস ইজ কল্ড রিক্রিস্টালাইজেশন, ঠিক আছে। সো এবং রিক্রিস্টালাইজেশন তাহলে ইম্পর্টেন্ট হলো এখানে বরং কি আলফা আলফা ইন্টারফেস। দেন মোর কমন যেটা বিটুইন আলফা এন্ড বিটা ইন্টারফেস, তার মানে দুইটা ডিফারেন্ট ফেজের মধ্যে যে বাউন্ডারি, সেটাকে বলে ইন্টারফেজ, ঠিক আছে। ইন্টারফেজ, দুইটা ফেজের মধ্যে যে বাউন্ডারি, আলফা বিটা ইন্টারফেস আমরা রিপ্রেজেন্ট করছি, ঠিক আছে। তো সেপারেট টু ডিফারেন্ট ফেজেস উইথ ডিফারেন্ট ক্রিস্টাল স্ট্রাকচার এন্ড অর কম্পোজিশন। তো কম্পোজিশনে ভ্যারি হতে পারে, স্ট্রাকচারে ভ্যারি হতে পারে, যার জন্য এটা ডিফারেন্ট ফেজ। প্রতিটা ফেজই তাদের সেপারেট ক্রিস্টাল স্ট্রাকচার আছে, সেপারেট কম্পোজিশন আছে। plays important role in phase transition. All kind of phase transition মধ্যে এই আলফা বিটা ইন্টারফেস ভাইটালি ইম্পর্টেন্ট, বিকজ যা চেঞ্জ হয় সবই এই ইন্টারফেসে শুরু হয়, ঠিক আছে। রিডাকশন অফ সলিড বাই গ্যাস, সেটার মধ্যে বলেছি সলিড একটা ফেজ, গ্যাস আরেকটা ফেজ। এক্সট্রাকশন অফ মেটালস সাচ এজ আয়রন মেকিং, সেটার কথা বলেছি। ট্রান্সফার অফ সাবস্টেন্স বিটুইন লিকুইড এন্ড স্ল্যাগ ফেজ, লিকুইড স্ল্যাগ এন্ড লিকুইড মেটাল আয়রন মেকিং এর সময় যেটা হয়। সো করাশন অফ মেটাল, সেখানে অক্সিজেনের সাথে লিকুইড মেটালের রিঅ্যাকশন করে অক্সিডাইজ হয়ে যেতে পারে, অথবা অন্য কোনো করাশন হতে পারে। সো অল দিস ইনভলভস boundary between two different phases, alpha, beta and so in metallic system আমাদের এই তিন ধরনের ফেজ নিয়ে আমরা ডিল করি। ওকে, এখন এই যে আমরা সারফেস নিয়ে ডিল করছি, সারফেস নিয়ে ডিল করতে গেলে সারফেসের ক্যারেক্টারিস্টিক্স যদি স্টাডি করতে চাই, তাহলে পরে আমাকে দুইটা প্যারামিটার নিয়ে চিন্তা করতে হবে। দুইটা প্যারামিটার আমাদের বুঝতে হবে, ওয়ান ইজ কল্ড সারফেস ফ্রি এনার্জি এন্ড অ্যানাদার ইজ সারফেস টেনশন, ঠিক আছে। সো প্রপার্টি অফ সারফেস ইন টার্মস অফ এনার্জির কথা যদি চিন্তা করি, দিস দ্য সারফেস, মনে করো এটা একটা বাল্ক ম্যাটেরিয়াল আছে যেখানে অনেকগুলো অ্যাটম আছে। এখন দিস ইজ এ সারফেস, ফ্রি সারফেস, তার উপরে শুধু গ্যাস আছে। আর এইখানে দিস ইজ দ্য বাল্ক ম্যাটেরিয়াল, এবং দুইটা অ্যাটমের কথা চিন্তা করছি, একটা অ্যাটম ফ্রি সারফেসে আছে, একটা আছে বাল্ক ম্যাটেরিয়ালের ভিতরে আছে। So property of the phases near surface differ substantially from those of the bulk, ঠিক আছে। ভিতরের থেকে সারফেসের প্রপার্টি ডিফার করে because the atoms of the substance surface has different coordination number, different patterns of thermal motion, different energy. তো এই যে অ্যাটমটা আছে তার কোঅর্ডিনেশন নাম্বার হলো 1 2 3 4, চারটা অ্যাটম আছে তাতে। নেইবার কোঅর্ডিনেশন নাম্বার হলো নেইবার, নিয়ারেস্ট নেইবার কয়টা, এখানে আমরা দেখছি চারটা নেইবার আছে। অন দ্য আদার হ্যান্ড এইটা নেইবারের মধ্যে 6টা নেইবার আছে, ঠিক আছে। 2 নম্বর হলো ডিফারেন্ট প্যাটার্ন থার্মাল মোশন, এইটার মোশনটা হাইলি রেস্ট্রিক্টেড, কারণ চারিদিকে অ্যাটম আছে। অন দ্য আদার হ্যান্ড এটা সারফেসে কোনো অ্যাটম নাই, সো এটা উপর দিকে বেশি করে মুভ করতে পারবে। আরেকটা যদি এনার্জি কথা যদি চিন্তা করি, তাহলে আমরা জানি যে যখন বন্ড ফর্ম করে এনার্জি বিকামস নেগেটিভ, তার মানে এনার্জি কমে যায়, বন্ড ফর্ম করলে এনার্জি কমে যায়। এখন এইখানে সে বন্ড ফর্ম করছে 6টা অ্যাটমের সাথে, তো প্রতিটা বন্ড ফর্ম করতে গেলে যদি মনে করো 10 এনার্জি কমে, 6টা অ্যাটমের বন্ড ফর্ম, 6টা অ্যাটমের সাথে বন্ড ফর্ম হলে 60 অ্যাটম এনার্জি কমেছে, মনে করো 60 জুলস কমে গেছে, তো এটা এনার্জি হলো -60। অন দ্য আদার হ্যান্ড উপরের সারফেস যেটা আছে সেটা মাত্র 4টা অ্যাটমের সাথে বন্ড ফর্ম করেছে, সো এটা এনার্জি হচ্ছে -40। সো -40 -60, তার মানে টপ সারফেসের অ্যাটম গুলা অলওয়েজ ইন দ্য হায়ার এনার্জি স্টেট,
অ্যাটমগুলা সারফেসের অ্যাটমগুলা হায়ার এনার্জি থাকে। এখন যখন কোনো ম্যাটেরিয়ালের হায়ার এনার্জিতে থাকে কেউ, তাহলে এবারে সেখানেই পরিবর্তন যা হওয়ার হয়, তার মানে সবকিছু চেঞ্জ শুরু হয় ওই সমস্ত জায়গায়, কারণ এনার্জি মিনিমাইজ করতে হবে। সো এনার্জি অফ এ পার্টিকেল ইন এ ফ্রি সারফেস ইজ হায়ার দ্যান দ্যাট অফ এ পার্টিকেল অন দ্য পার্ক। ঠিক আছে? সো আমরা যদি এই সারফেসটা বাড়াতে থাকি, এই সারফেস যদি বাড়াই, সারফেস যদি বাড়াই, তাহলে এনার্জিও বাড়তে থাকে। ঠিক আছে? কিন্তু যদি সারফেসটা কমাই, তাহলে এনার্জি কমতে থাকবে। সেই জন্য অল ম্যাটেরিয়াল ওয়ান্টস টু মিনিমাইজ ইটস সারফেস। ঠিক আছে? সারফেস কমাইতে চায় সবকিছু। কেন সারফেস কমাতে চায়? তাহলে পরে এনার্জি কমে যাবে, এনার্জি কমে যাবে। এখন এই যে সারফেস, এই যে এনার্জি কথা যে চিন্তা করলাম, সারফেসের অ্যাটমগুলো যে এনার্জি পজেস করে সেটাকে আমরা বলছি সারফেস ফ্রি এনার্জি। এবং এটা ডিফাইন করতে গেলে এবার আমরা বলি যে ফ্রি এনার্জি জুলসে যদি চিন্তা করি, required to create 1 meter square of new surface is known as surface free energy. গিবস এটা প্রপোজ করেছে। তার মানে 1 মিটার স্কয়ার নিউ সারফেস ক্রিয়েট করতে গেলে পরে যত এনার্জি বেশি লাগবে, কারণ এনার্জি সবসময় পজিটিভ হচ্ছে, সো এনার্জি যত বেশি লাগবে সেইটা কে বলে গিবস সারফেস ফ্রি এনার্জি। এখন বিকজ এ রিডাকশন অফ সারফেস involved with lowering the free energy, সুতরাং সবকিছু চাই সারফেসটা কমাতে। এভরিথিং উইল টেন্ড টু কন্ট্রাক্ট অ্যাজ ফার অ্যাজ পসিবল। এবং এই কন্ট্রাক্টের কারণেই আমরা বলি যে এই যে যখন বৃষ্টির পর ফোঁটা পড়ে, বৃষ্টি ফোঁটা সবসময় গোল স্ফেরিক্যাল ড্রপলেট আকারে পড়ে। বৃষ্টি ফোঁটা কখনো কিউব আকারে পড়ে না, বৃষ্টি ফোঁটা কখনো প্লেট আকারে পড়ে না। কেন পড়ে না? বিকজ প্লেটের সারফেস এরিয়া বেশি, ঠিক আছে, স্কোয়ারের সারফেস এরিয়া বেশি, কিন্তু স্ফেরিক্যাল পার্টিকেলের সারফেস এরিয়া সবচেয়ে কম, যার জন্য এনার্জি মিনিমাইজ করার জন্য সে গোল হয়ে সবকিছু বৃষ্টি ফোঁটা পড়ে। সো দিস টেন্ডেন্সি অফ লিকুইড সারফেস টু কন্ট্রাক্ট, তার মানে আমরা বলতেছি সারফেসে এনার্জি বেশি, সো ম্যাটেরিয়াল চায় সারফেস এনার্জি কমাতে। এবং সারফেস এনার্জি কমায় কি করে? সে এটা গোল হওয়ার চেষ্টা করে। এন্ড গোল হওয়ার চেষ্টা করার জন্য যে ফোর্সটা তাকে বাধা দেয়, সেই ফোর্সটাই হলো সারফেস টেনশন। ঠিক আছে? This tendency of liquid surfaces to contract causes a tangential force at the free surface. যখন গোল হইতে চাপে তখন সারফেস বরাবর যে টেনজেন্সিয়াল ফোর্স কাজ করে, সেই ফোর্সটাকে আমরা বলছি সারফেস টেনশন, and defined as a force acting at right angles in the surface or at the surface, যেটা বলি। So the work of reversible isothermal formation of 1 meter square new surface is mathematically equal to work done stressing the, so surface energy এর কথা বলেছি, এনার্জির সাথে ওয়ার্ক ডান সমান বলি আমরা। সুতরাং মনে করো এই একটা সোপ বাবল টেস্ট, তার মানে এরকম একটা তার দিয়ে এরকম একটা শেপ তৈরি করেছি, স্কোয়ার শেপ, তার মধ্যে এই তারটা আমরা টেনে বড় ছোট করতে পারি, এদিকে সরাতে পারি, স্লাইড করতে পারি। এখন এইটার মধ্যে যদি একটা সোপ বাবল দেই, সোপ বাবল দিয়ে 1/1 মিটার স্কোয়ার তৈরি করি, তারপরে এটাকে যদি আমি 1 মিটার ডিস্টেন্স পর্যন্ত সরাই, এই 1 মিটার ডিস্টেন্স পর্যন্ত সরাইতে গেলে পরে এই সোপ বাবলের যে সারফেস টেনশন আছে তার এগেইনস্টে এটাকে আমি স্ট্রেস করছি, এবং তার এগেইনস্টে স্ট্রেস করার কারণে যে এনার্জি আমি দিচ্ছি, যে ওয়ার্ক ডান হচ্ছে, ফোর্স ইনটু ডিস্টেন্স। ঠিক আছে? এই সারফেস টেনশন ইজ এ ফোর্স, ঠিক আছে, ফোর্স পার মিটার। এই সারফেস টেনশনের এগেইনস্টে এটাকে মুভ ডিস্টেন্স 1 মিটার ডিস্টেন্স পর্যন্ত আমি মুভ করাচ্ছি, তাহলে ফোর্স ইনটু ডিস্টেন্স যদি চিন্তা করি, সেটাই হলো এনার্জি, সেটাই হলো ওয়ার্ক ডান অথবা এনার্জি। সো এনার্জি তাহলে ডেফিনিশন কি হলো? গামা মাল্টিপ্লাইড বাই 1 মিটার। ঠিক আছে? সো তাহলে পরে এনার্জিকে আনফরচুনেটলি সারফেস ফ্রি এনার্জিকেও গামা দিয়ে রিপ্রেজেন্ট করে, সারফেস টেনশনকেও গামা দিয়ে রিপ্রেজেন্ট করে। সারফেস টেনশন সমান সমান কত হলো? এটা নিউটন ফোর্স পার মিটার, আর গামা যেটা আছে নিউটন সারফেস টেনশন মাল্টিপ্লাইড বাই 1 মিটার। ঠিক আছে? তখন এটা হবে হলো 1 মিটার, মানে 1 মিটার স্কোয়ার সারফেস বানাতে হবে, তো এটা তখন আসে জুলসে আসে। ঠিক আছে? তো আলটিমেটলি আমরা যেটা বলতেছি, সারফেস টেনশন নিউটন পার মিটার আর সারফেস ফ্রি এনার্জি হলো নিউটন পার জুলস পার মিটার স্কোয়ার, সেটা হলো সেম ডাইমেনশন অফ ইউনিট। ঠিক আছে? সেম, প্রতিটা নিউমেরিক্যাল ভ্যালু হলো গামা, কিন্তু ইউনিটটা ডিফারেন্ট। তো বিভিন্ন ম্যাটেরিয়ালের সারফেস টেনশন আমরা এখানে দেখানো হচ্ছে। ওয়াটারের সারফেস টেনশন হলো এই সমস্ত টেম্পারেচার, তো তার মানে বেসিক্যালি মেল্টিং পয়েন্টের কাছাকাছি টেম্পারেচারে আমরা ধরছি। সো অল দিজ আর লিকুইড। ঠিক আছে? সো লিকুইড অবস্থায় তাদের সারফেস টেনশন হলো
ওয়াটারে 0.059, স্টিলের বেলায় 1.56। সো এটার সাথে বন্ড এনার্জির সাথে রিলেটেড, যার যত বন্ড এনার্জি বেশি সারফেস টেনশন তত বেশি। এখন লিকুইডটা একটা গোল হয়ে যাচ্ছে, সলিডও কি গোল হয়? সলিডেরও তো সারফেস আছে, সলিডেরও তো কি বলে এটাকে সারফেস ফ্রি এনার্জি আছে যেটা সে কমাতে চায়, ঠিক আছে? থিওরিটিক্যালি ইটস ট্রু, সলিডের সারফেস কমাতে চায়, কিন্তু কমাতে চায় এগেনস্ট কি? এগেনস্ট সারফেস টেনশন। এখন সারফেস টেনশন ওয়াটারের বেলায় হলো 0.059, আর স্টিলের বেলায় যখন এটা সলিড হয়ে যাবে 1600 নিচে যখন চলে যাবে তখন আরো বেড়ে যাবে। লিকুইড অবস্থা 1.56, সলিড অবস্থা আরো বেড়ে যাবে। তার মানে সলিড হ্যাজ এ হায়ার সারফেস টেনশন ভ্যালু, যার কারণেই সলিড ভার্চুয়ালি এটা গোল হতে পারে না, যদিও থিওরিটিক্যালি তার টেন্ডেন্সি থাকে এটাকে সারফেসটা মিনিমাইজ করার জন্য। সুতরাং যদি অপরচুনিটি পায় তাহলে পরে সে মিনিমাইজ করে, কিন্তু আমরা কখনো ইমাজিন করতে পারি না সলিড আপনা আপনি গোল হয়ে যাচ্ছে, কিন্তু লিকুইড আমরা দেখি যে লিকুইড গোল হয়ে যায়, তাই তো? ওকে, আমরা এই সারফেস টেনশনটা বা সারফেস এনার্জি এটা কিছু অ্যাপ্লিকেশন আমরা দেখব। আমরা প্রথমে এটাকে ফোর্স হিসাবে ইমাজিন করে তার কিছু অ্যাপ্লিকেশন দেখব, এবং পরবর্তী পর্যায়ে এটাকে কম্পোজিশনের ভেরিয়েশন হিসাবে আমাদের চিন্তা করব। ওকে, ফার্স্ট এক্সাম্পল হলো গ্যাস লিকুইড ইন্টারফেস। গ্যাস লিকুইড ইন্টারফেস মানে হলো, মনে করো আমরা এখানে একটা লিকুইড মেটাল আছে, লিকুইড মেটালের মধ্যে একটা বাবল ফর্ম করবে, একটা পরোসিটি জেনারেট করবে, ঠিক আছে? এখন এই পরোসিটিটা জেনারেট করতে গেলে পরে তার এগেইনস্টে কত, সে কত প্রেসারের এগেইনস্টে এই পরোসিটিটা জেনারেট করছে সেটা আমরা মেজার করতে চাই, ঠিক আছে? সো একটা বাবল সারফেস থেকে এইচ ডিস্টেন্সে অফ রেডিয়াস আর এই বাবলটা নিউক্লিয়েট করতে চাচ্ছে, ঠিক আছে? এখন এই নিউক্লিয়েশনটা যেটা হচ্ছে, আমরা যদি স্ট্রেসটাকে একটু মনে করো একটু স্ট্রেচ করি, প্রথমে কি হবে, একটা জায়গা থেকে কিছু লিকুইডকে সরে যেতে হবে, জায়গা এই মনে করো এই পরিমাণ জায়গা থেকে, স্ফেরিক্যাল জায়গা থেকে কিছু লিকুইড সরে যেতে হবে, তারপরে একটা সারফেস ক্রিয়েট করতে হবে, এবং সারফেস ক্রিয়েট হয়ে গেলে পরে তখন লিকুইডের থেকে যত ডিজলভ গ্যাস আছে সেই গ্যাসগুলোর ভিতরে ঢুকে বাবলটাকে ভরে দিবে। আমরা ইমাজিন করতে পারি এই তিনটা স্টেপে বাবলটা ফর্ম করছে, ঠিক আছে? তো এই তিনটা স্টেজে যে প্রেসারের এগেইনস্টে লিকুইডটাকে সরে যেতে হবে সেটা আমরা ডিটারমিন করতে চাই, এবং যে সারফেস ক্রিয়েট হবে সেটা ডিটারমিন করতে চাই। এই দুইটাই আলটিমেটলি লাগবে। গ্যাস এটা ভিতরে ঢুকে যাবে, এর জন্য এটা স্পন্টেনিয়াস প্রসেস, কারণ এর খালি জায়গা আছে, গ্যাস ইজিলি এটা ভিতরে ঢুকে যেতে পারে, এর জন্য কোনো এনার্জি লাগবে না, ঠিক আছে? কিন্তু এই দুইটার জন্য লাগবে। তো একটা বাবল যদি এর ভিতরে নিউক্লিয়েট করতে চায় তাহলে অ্যাটমসফেরিক প্রেসার আছে, তার এগেইনস্টে লিকুইডটাকে সরাতে হবে, এট দ্য সেম টাইম তার মেটাল হেড প্রেসার এইচ রো জি, মেটাল হেড প্রেসার পিএম যেটা সমান সমান এইচ রো জি, আর সেটার এগেইনস্টে, তো এই দুইটা প্রেসারের এগেইনস্টে লিকুইডটাকে সরিয়ে ফেলতে হবে। সো তাহলে এটা আসলো, এট দ্য সেম টাইম এই সারফেসটা ক্রিয়েট করতে হবে, এবং সারফেস ক্রিয়েট করতে গেলে কার এগেইনস্টে ক্রিয়েট করে? এগেইনস্ট সারফেস টেনশন, ঠিক আছে? সো তিনটা প্রেসার তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি। একটা প্রেসার হলো অ্যাটমসফিয়ারিক প্রেসার, তার এগেইনস্টে কাজ করতে হবে। 2 নম্বর হলো মেটাল হেড প্রেসার পিএম, তার এগেইনস্টে কাজ করতে হবে। এবং 3 নম্বর হলো প্রেসার ডিউ টু দ্য সারফেস টেনশন, ঠিক আছে? সো আলটিমেটলি টোটাল প্রেসার যেটা এক্সপেরিয়েন্স করবে গ্যাস বাবল সেটা হলো পিবি, প্রেসার, অ্যাটমসফিয়ারিক প্রেসার, মেটাল হেড প্রেসার এন্ড সারফেস টেনশন রিলেটেড প্রেসার। সো পিএ তো পিএ আছে অ্যাটমসফিয়ারে, যদি চিন্তা করি 1 অ্যাটমসফিয়ার, পিএম ইজ ইকুয়াল টু এইচ রো জি, আর পি গামা ইজ ইকুয়াল টু টুয়াইস গামা বাই আর। এই ভ্যালুটা বইয়ের মধ্যে তোমাকে করে দেওয়া আছে, ভেরি সিম্পল জিনিস, আমি এটা এখানে এক্সপ্লেন করিনি, পড়লেই বুঝতে পারবা। সো আলটিমেটলি প্রেসার এগেইনস্ট বাবল, সেটা তার মানে যে বাবলের এগেইনস্ট মানে প্রেসারের এগেইনস্টে বাবলটাকে নিউক্লিয়েট করতে হবে, সেটা সমান সমান হলো পিএ এইচ রো জি and twice gamma, মানে twice surface tension by r of the gas bubble. সো এখান থেকে তাহলে পিভি আমরা যদি এটাকে কোয়ান্টিফাই করতে চাই, তাহলে প্রেসার বাড়বে হলো যদি অ্যাটমসফিয়ার প্রেসার তো ফিক্সড, যদি এইচ রো জি বাড়ে, এইচ রো জি বাড়া মানে এইচ বাড়ে, তার মানে যত ভিতরে যত নিচে যে বাবলটা ফর্ম করবে তত বেশি প্রেসার সে এক্সপেরিয়েন্স করবে। লিকুইডের ডেন্সিটি যত বেশি হবে তত বেশি প্রেসার এক্সপেরিয়েন্স, তার মানে স্টিলের মধ্যে বাবল নিউক্লিয়েট করা ভেরি ডিফিকাল্ট কম্পেয়ার টু অ্যালুমিনিয়াম, যেটা অ্যালুমিনিয়ামের ডেন্সিটি অনেক কম। এন্ড এট দ্য সেম টাইম যে ম্যাটেরিয়ালের সারফেস টেনশনটা বেশি সেই ম্যাটেরিয়ালে তত বেশি ডিফিকাল্ট হবে এগেইন, আর যত ছোট হবে তত বেশি হবে। এন্ড প্রবলেম হলো যখন একটা বাবল নিউক্লিয়েট করে সেই বাবলটা সাধারণত একটা, দুইটা, তিনটা, চারটা অ্যাটম দিয়ে তৈরি হয়, তার মানে ভেরি স্মল সাইজ, ইনিশিয়ালি খুবই স্মল সাইজের বাবল নিউক্লিয়েট করে। তাহলে তার মানে আর এর ভ্যালুটা ইনিশিয়াল কন্ডিশনে সবচেয়ে ছোট, তার মানে
প্রেসার যেটা তৈরি হবে, প্রেসার এগেইনস্টে যেটা বাবল ফর্ম করবে, সেই প্রেসারটা ইনিশিয়াল স্টেজেই সবচেয়ে বেশি, ঠিক আছে? So when a gas bubble nucleates homogeneously, radius of the bubble is expected to be very small, perhaps of the order of size of a single molecule. So the P gamma term যেটা আছে, তবে এই টার্মটা is expected to be very high, ঠিক আছে? আমরা এক্সাম্পল দিয়ে বুঝাই। মনে করো গ্যাস বাবল নিউক্লিয়েট করছে, রেডিয়াস অফ 10⁻⁹, লিকুইড স্টিল এর ভিতরে, ঠিক আছে? সো অ্যাংস্ট্রম মানে কি? অ্যাংস্ট্রম মানে 10⁻⁸ না 10⁻10? তোমরা জানো কি? 10⁸। তার মানে মনে করো এখানে 10 অ্যাংস্ট্রমের একটা রেডিয়াসের একটা বাবল ফর্ম করছে 0.3 মিটার বিলো অফ দ্য সারফেস। তাহলে পরে আমরা যদি এটা ক্যালকুলেট করি, তাহলে এটা আসে 1 অ্যাটমসফিয়ার, এটা আসে এইচ রোজি ক্যালকুলেট করলে পরে আমরা ওখানে যে ভ্যালুগুলো আসবে সেখান থেকে নিউটন পার মিটার স্কয়ার আসবে, সেটাকে আমরা কনভার্ট করবো অ্যাটমসফিয়ারে বাই ইউজিং দিস ফর্মুলা। সো এটা ভ্যালু আসে 0.22 অ্যাটমসফিয়ার, এবং এখানেও নিউটন আসবে, নিউটনটাকে আমরা অ্যাটমসফিয়ারে কনভার্ট করলে এটা আসে 30999। তো এখানে 1 অ্যাটমসফিয়ার, 0.22 অ্যাটমসফিয়ার, এখানে 30999। তার মানে বেসিক্যালি পিভির ভ্যালুটা এই রাইট মোস্ট ভ্যালুর সমান 30999। তো আলটিমেটলি আমরা এখান থেকে কনক্লুড করতে পারছি যে amount of gas pressure inside the gas bubble required for this homogeneous nucleation is roughly equal to pressure solely required for creation of the surface of the bubble, তাই তো? এই গ্যাস মেটাল ইন্টারফেসটা ফর্ম করার জন্য যে এনার্জি লাগে, সেই এনার্জিটাই বেসিক্যালি আমাকে দিতে হচ্ছে ইন টোটাল। তো দি অ্যাটমসফিয়ারিক প্রেসার এবং মেটাল হেড প্রেসার বেসিক্যালি নেগলিজিবল এফেক্ট, তাই তো? এটা 1 কম্পেয়ার টু 31,000, 0.22 কম্পেয়ার টু 30,000। সো বেসিক্যালি যে মেটেরিয়ালের মধ্যে আমরা বাবলটা ফর্ম করুক না কেন, সারফেসেশনটাই মেজর রোল প্লে করে। Does applying vacuum has any effect on nucleation of gas bubble? আমরা মাঝে মাঝে এটা করি যে এটা যখন কাস্টিং করার সময় যাতে কাস্টিংটা পরোসিটি ফ্রি হয়, তখন আমরা ভ্যাকুয়াম কাস্টিং করতে চাই। এখন ভ্যাকুয়াম যদি অ্যাপ্লাই করি এই বাবল ফর্মেশনের সময়, তাহলে কি কোনো হেল্প করবে এখানে? ভ্যাকুয়াম মানে কি? ভ্যাকুয়াম মানে হলো অ্যাটমসফিয়ারিক প্রেসার উইথ নেগেটিভ, তাই মানে 10⁻5 10⁻⁵ অ্যাটমসফিয়ারিক প্রেসার। সো অ্যাটমসফিয়ারিক প্রেসার এখানে 1 আছে, আমি এখানে দিচ্ছি হলো 10⁻⁵, 10⁻10, কোনো লাভ নেই। এটা 10⁻⁵ মানে অলমোস্ট 0। তো এটা 0 করে দিলাম, কি লাভ হলো? কোনো লাভ নেই, কারণ এই দুইটা বেসিক্যালি নেগলিজিবল। সুতরাং ভ্যাকুয়াম যদি অ্যাপ্লাই করি তাহলে পরেও নিউক্লিয়েশন বা বাবলে কোনো হেল্প করছে না। এখন এই যে 31,000 অ্যাটমসফিয়ারিক প্রেসার, তাহলে the amount of gas dissolved in the liquid metal usually small, খুবই কম পরিমাণে 0.05% ফর এক্সাম্পল। তো এই এত স্মল কোয়ান্টিটির অফ গ্যাস, এই এত প্রেসার, আমরা এখানে কি হচ্ছে, এই প্রেসারটা লাগবে টু ক্রিয়েট দ্য সারফেস। তো এই প্রেসারটা কে ক্রিয়েট করবে? প্রেসারটা ক্রিয়েট করবে ভিতরে লিকুইড মেটাল, ঠিক আছে? তো এই লিকুইড মেটাল তাহলে এই প্রেসারটাকে কিভাবে জেনারেট করতেছে? এই এত প্রেসার, এই যেখানে লিকুইডের মধ্যে যে গ্যাস আছে ভেরি নেগলিজিবল অ্যামাউন্ট, 0.025% গ্যাস থাকে, সেই গ্যাসটা এত প্রেসার কিভাবে জেনারেট করে? কখনোই সম্ভব না। যার কারণেই এই যে প্রেসার লাগে, এটাকে আমরা বলছি এই প্রেসারটা লাগবে হলে ফর নিউক্লিয়েশন অফ গ্যাস পোরোসিটি, হোমোজেনিয়াস নিউক্লিয়েশন অফ গ্যাস পোরোসিটি, ঠিক আছে? হোমোজেনিয়াস মানে কেউর হেল্প ছাড়া নিউক্লিয়েশন অফ গ্যাস পোরোসিটি। Hence the possibility of homogeneous nucleation of gas bubble in the liquid metal is always impossible. But যদি একটা সারফেস থাকে for a gas bubble to nucleate, thus an existing gas metal interface must be available. তার মানে অলরেডি একটা সারফেস থাকতে হবে। একটা সারফেস, that bubble, that is the bubble must nucleate heterogeneously। যদি তাই হয়, তার মানে অলরেডি যদি একটা সারফেস থাকে, তাহলে সারফেস ক্রিয়েট করানোর জন্য যে এই এত অ্যাটমসফিয়ারিক প্রেসার লাগে 31,000, সেটা লাগতেছে না। এটা স্ট্রেট হয়ে এটা 0 হয়ে গেল। এটা যদি 0 হয়ে যায়, তাহলে আমার টোটাল প্রেসার লাগবে কত? 1.22 অ্যাটমসফিয়ার, হুইচ ইজ হাইলি পসিবল। এটা এই অ্যামাউন্ট অফ প্রেসার জেনারেট করা খুবই সম্ভব। এন্ড ইভেন আমি যদি ভ্যাকুয়াম অ্যাপ্লাই করি দেন, তাহলে পরে এটা 0 হয়ে যাচ্ছে, লাগে হলো মাত্র 0.22 অ্যাটমসফিয়ার। সো সেই সমস্ত ক্ষেত্রে বাবল নিউক্লিয়েট করা উইল বি ভেরি ইজি। সো ইন দ্যাট কেস P gamma would not be required and nucleation of the gas bubble would not be a problem anymore, ঠিক আছে? So the following can act as a pre-existing gas metal interface. So গ্যাস মেটাল, তার মানে একটা এক্সিস্টিং গ্যাস মেটাল ইন্টারফেসটা কিভাবে হচ্ছে? সারফেস অফ দ্য লিকুইড ফর এক্সাম্পল, এই সারফেসের মধ্যে এই যে সারফেসটা আছে সেখানেও গ্যাস বাবল নিউক্লিয়েট করতে পারে।
ভিতরে কোনো ইনক্লুশনস থাকতে পারে, যে ইনক্লুশনের উপরে সারফেস গ্যাস বাবল নিউক্লিয়েট করতে পারে। যে কন্টেনার যেটা আছে সেই কন্টেনারের সারফেসও গ্যাস সারফেস হিসেবে কাজ করতে পারে, যে কন্টেনারের উপরে বাবল নিউক্লিয়েট করবে। আমরা মাঝে মাঝে আরো কিছু কাজ করি, আমরা ভিগারাসলি স্টারিং করি, লিকুইড মেটালকে স্টারিং করি। স্টারিং করলে কি হচ্ছে, স্টারিং করলে আমরা ওখানে বাবল পয়দা করি, বাবল তৈরি হয়ে যাবে, তার উপরে তখন গ্যাসগুলো ডিসলভ হবে। ফ্লাশিং দ্য মেল্ট বাই ইনার গ্যাসেস, আমরা আরেকটা জিনিস করি, সেটা হলো একটা পাইপ দিয়ে ভিতরে ইনার গ্যাস ব্লো করি। ইনার গ্যাস ব্লো করলে ইনার গ্যাসের যে বাবলগুলো ভিতরে ঢুকে যাচ্ছে, বড় বড় বাবল ঢুকে যাচ্ছে, সেই বাবলগুলো যখন উপরে আবার ভেসে উঠবে, ভেসে ওঠার সময় চারিপাশে থেকে গ্যাসগুলো নিয়ে এসে ভেসে উঠে। আরেকটা মাঝে মাঝে কাজ করি, সেটা হলো একদম নতুন একটা ক্রুসিবল কিনে সেই ক্রুসিবলের ভিতরে সারফেসকে আমরা স্ক্র্যাচ করি, স্ক্র্যাচ করে ওখানে ফাইন ফাইন গর্ত করি। গর্ত করলে কি হবে, যখন লিকুইড মেটাল ঢালবো আমরা, ওই গর্তের ভিতরে লিকুইড মেটাল যাবে না, বিকজ অফ দ্য সারফেস নেচার। কারণ অনেক চিকন চিকন গর্ত, এর ভিতরে লিকুইড যাবে না। এর ভিতরে লিকুইড যদি না যায় তার মানে কি আছে, আমার এর ভিতরে বাতাস থেকে যাবে। তো এই বাতাস যেটা আছে অলরেডি, এই গ্যাসটা তখন সারফেস হিসেবে কাজ করবে, তখন এর উপরে নিউক্লিয়েট করবে। So there are many practical way by which we can introduce একটা সারফেস ইনসাইড দ্য লিকুইড মেটাল, যে সারফেসের উপরে বাবল নিউক্লিয়েট করতে পারে। ওকে, সো গ্যাস লিকুইড ইন্টারফেসের কথা বললাম। আমরা আরেকটা ইন্টারফেসের কথা চিন্তা করি, লিকুইড লিকুইড ইন্টারফেস। ফর এক্সাম্পল, এটা যেমন স্টিল মেকিং এর সময় এটা হতে পারে, যে আমরা কি করি, স্টিল মেকিং এর সময় পিগ আয়রন নেই। পিগ আয়রন মানে হলো লিকুইড আয়রন, তার মধ্যে সিলিকন, ম্যাঙ্গানিজ, সালফার, ফসফরাস একটু বেশি বেশি লেভেলে আছে। আমরা স্টিল তৈরি করার সময় ওখান থেকে সিলিকন, ম্যাঙ্গানিজ, সালফার, ফসফরাস এবং কার্বন এগুলো সব আমরা সরিয়ে দিই। সরিয়ে দিলে আমরা অক্সিজেন ব্লো করি, ঠিক আছে। এখন এই যে ইম্পিউরিটি যেগুলো আছে, সিলিকন ডাইঅক্সাইড, ম্যাঙ্গানিজ, ম্যাঙ্গানিজ সিলিকন, সিলিকন ডাইঅক্সাইড ফর্ম করে, ম্যাঙ্গানিজ, ম্যাঙ্গানিজ ফর্ম করে, এক্সেট্রা এক্সেট্রা। তারপরে এই কার্বন তো গ্যাস হিসেবে চলে যায়, ভালো কথা। কিন্তু এই যে অন্যান্য রিমেইনিং এলিমেন্ট যেগুলো আছে অক্সাইড ফর্ম করে, এগুলো আয়রন অক্সাইডের সাথে মিশে একটা লো মেল্টিং পয়েন্ট স্ল্যাগ ফর্ম করে, এবং এই স্ল্যাগটা ভিতরে চারিদিকে ফর্ম করতেছে, যেহেতু অক্সিজেন ব্লো করতেছে, এবং এই স্ল্যাগটা বিং লাইটার উপরে ফ্লোট করে সেপারেট হয়ে যাওয়ার কথা, ঠিক আছে। কিন্তু সামটাইমস এটা সেপারেট হতে পারে না, ঠিক আছে। এই জিনিসটা নিয়ে আমরা এখন ডিল করতে যাচ্ছি, ঠিক আছে। তো সেপারেশন অফ এই যে স্ল্যাগ যেটা ফর্ম করলো, সেপারেশন অফ লিকুইড স্ল্যাগ ফ্রম লিকুইড স্টিল ইজ জেনারেলি ডিফিকাল্ট। কেন ডিফিকাল্ট? Due to the attraction of particles of one liquid for another liquid. So এই যে সিলিকন ডাইঅক্সাইড আছে, সিলিকনের অ্যাফিনিটি ম্যাঙ্গানিজের প্রতি থাকতে পারে, সিলিকনের অ্যাফিনিটি আয়রনের প্রতি থাকতে পারে। অ্যাজ এ রেজাল্ট এই অ্যাফিনিটি থাকার কারণে এগুলো খুব সহজে সেপারেট হতে চায় না, ঠিক আছে। This reduces the tendency of particle to be pulled away from the interface due to the surface tension. তো এই জিনিসটা যদি চিন্তা করি, তাহলে এই সেপারেশনের জন্য এক্সারসাইজ তোমরা এখনো পড়ো নাই, এটা পড়বে। একটা ল আছে যেটাকে বলে স্টোকস ল। স্টোকস ল বলে হলো যে একটা ম্যাটেরিয়াল আরেকটা ম্যাটেরিয়াল, তার মধ্যে যদি কোনো ইন্টারাকশন না থাকে, লিকুইডের মধ্যে যদি ডুবানো থাকে, তাহলে কোনটা আগে ফ্লোট করবে বা কোনটা আগে ডুবে যাবে। যদি তাদের দুইটা ডেন্সিটি সমান থাকে, তাহলে যে পার্টিকেল বড় সেটা নিচে পড়ে যাবে, যে পার্টিকেল লাইটার সেটা উপরে উঠে যাবে। সেটা একটা হতে পারে। আরেকটা হতে পারে যদি দুইটা সাইজ সমান হয়, যার ডেন্সিটি বেশি সে নিচে সেটেল করবে, লাইটার যেটা সে উপরে যাবে। সো দ্যাটস দ্য স্টোকস ল, ঠিক আছে। লার্জার পার্টিকেল শুড সিঙ্ক অর রাইজ ডিপেন্ডিং অন স্পেসিফিক গ্র্যাভিটি থ্রু এ লিকুইড মেটাল ফাস্টার দ্যান স্মলার পার্টিকেল। এটা হলো স্টোকস ল, ঠিক আছে। ফর এক্সাম্পল, অক্সাইড অফ সিলিকন ডাইঅক্সাইড and manganese oxide float out liquid steel at a velocity proportional to the diameter. So এরা যা ডায়ামিটার অনুযায়ী এগুলো ভ্যারি করে, বিকজ তাদের ডেন্সিটি মোটামুটি কাছাকাছি। কিন্তু সবসময় এটা হয় না, স্টিল মেকিং এ পার্টিকুলারলি হয় না। কেন হয় না? অন্য আরেকটা প্যারামিটার, সারফেস টেনশন প্লেস রোল। সে কিভাবে রোল প্লে করে আমরা আরেকটা ল দেখি, সেটাকে বলে রসেজার্স ল। রসেজার্স ল বলতেছে যে এই যে রেট অফ রিমুভাল অফ দ্য স্ল্যাগ, এটা ফ্লোট করে যাবে শুধু ডেন্সিটির সাথে, সাইজের সাথে রিলেটেড না, এটা তার কম্পোজিশনের সাথেও রিলেটেড, ঠিক আছে। So rate of removal of the slag component depends upon their composition as well as their size. So density and size তার সাথে তো সম্পর্ক আছেই, যেটা স্টোকস ল বলে, তার সাথে অ্যাডিশনাল যোগ করতে হবে কম্পোজিশনের। কারণ আমরা দেখতেছি যে পার্টিকেল গুলা, স্মল অ্যালুমিনিয়াম রিচ পার্টিকেল সেপারেট মোর র্যাপিডলি দ্যান লার্জার সিলিকন পার্টিকেল, ঠিক আছে। অ্যালুমিনিয়াম খুব ইজিলি ফ্লোট করে চলে যায়, কিন্তু সিলিকন পার্টিকেল ফ্লোট করে না, যদিও সিলিকন পার্টিকেল লার্জার সাইজ। The small difference in density could not be density মোটামুটি কম্পারেবল, কিন্তু তারপরও অ্যালুমিনিয়াম আগে সরে, সিলিকন খুব একটা দেরি সরে। সো এটাকেই আমরা বলতেছি যে এই যেহেতু ডেন্সিটির সাথে এটা মানে ডেন্সিটি দিয়ে এক্সপ্লেইন করা যাচ্ছে না, সাইজ দিয়ে এক্সপ্লেইন করা যাচ্ছে না,
ডেফিনেটলি তাদের মধ্যে একটা ইন্টারফেশিয়াল টেনশন কাজ করছে, ঠিক আছে, যে ইন্টারফেশিয়াল টেনশনের কারণে বা কম্বাসন রিলেটেড ইস্যু, যার কারণে এই পার্টিকেল গুলা এই ওয়্যার্ড বিহেভিয়ার শো করছে। তো এই বিহেভিয়ারটা তাহলে মানে ইন্টারফেসের সাথে রিলেটেড কি হচ্ছে, সেটা হলো হাই ইন্টারফেশিয়াল টেনশন বিটুইন দ্য পার্টিকেল। যদি দুইটা পার্টিকেলের মধ্যে সারফেস টেনশন খুব স্ট্রং থাকে, সারফেস টেনশন যদি হাই থাকে, তাদের মধ্যে অ্যাট্রাকটিভ ফোর্স কম, উল্টা, ঠিক আছে। সারফেস টেনশন যত বাড়বে বিটুইন দ্য টু পার্টিকেলস, তাদের মধ্যে অ্যাট্রাকশন কম থাকবে। যদি অ্যাট্রাকশন কম থাকে, তাহলে একটা রেসপেক্টে আরেকটাকে খুব সহজে আমি সরিয়ে ফেলতে পারি, ঠিক আছে। তো ড্র্যাগিং ফোর্স মানে সেপারেশন ফোর্স এটা কম। So surface tension high, attraction force low, dragging force low. On the other hand, surface tension low, but attraction is high. এবং attraction যদি হাই থাকে, তাহলে তাদেরকে সেপারেট করা very difficult. So dragging force should be very high. এবং সেপারেশন কমে যাবে। ওকে, তো এইটা হলো আমাদের রোজেস ল থেকে আমরা সারফেস টেনশনের সাথে এটাকে রিলেট করলাম। এখন আমরা অ্যাডিশন অফ অ্যালুমিনা দিলে তাহলে পরে এটা কেন অ্যালুমিনা আগে চলে যায়? বিকজ অ্যালুমিনা সারফেস টেনশন আয়রন অক্সাইডের বাড়িয়ে দেয়। অ্যালুমিনা দিলে, অ্যালুমিনা যখন ফর্ম করে, অ্যালুমিনা আয়রন অক্সাইডের সাথে সারফেস টেনশনটা বেড়ে যায়। সারফেস টেনশন যদি বেড়ে যায়, তখন তাদের মধ্যে অ্যাট্রাকশন কমে যায়, যার কারণে অ্যালুমিনা খুব ইজিলি সেপারেট করে। অন দ্য আদার হ্যান্ড, সিলিকন ডাইঅক্সাইড এবং ম্যাঙ্গানিজ অক্সাইড তারা সারফেস টেনশন কমিয়ে দেয়, যার কারণে আয়রন অক্সাইডের সাথে সিলিকন ডাইঅক্সাইড ম্যাঙ্গানিজ অক্সাইডের অ্যাট্রাকশন আছে, এটাকে সেপারেট করা বিকাম ডিফিকাল্ট, ঠিক আছে। দ্যাট ইজ ওয়ান পার্টিকুলার রিজন হোয়াই অ্যালুমিনিয়াম, besides producing a more stable oxide than silicon manganese, has an advantage over other deoxidation. মাঝে মাঝে পরীক্ষা আসে, why alumina is called an effective deoxidation in steel making process. Why alumina is called an effective deoxidant in the steel making process. Deoxidant মানে কি? অক্সিজেন সরানো, ঠিক আছে। এই যে আয়রন অক্সাইড যেটা ফর্ম করছে, এই অক্সিজেন সরিয়ে ফেলা। অ্যালুমিনিয়াম যদি আমি দেই, অ্যালুমিনিয়াম আয়রনের সাথে রিঅ্যাক্ট করে অ্যালুমিনা ফর্ম করে আয়রনকে সরিয়ে দেয়, সেপারেট করে ফেলে। সো আমরা বেসিক্যালি অক্সিজেনটাকে রিমুভ করে ফেলা। দিস প্রসেস ইজ নোন অ্যাজ ডিঅক্সিডেশন। আমরা যদি সিলিকন দিতাম তাহলেও একই জিনিস হতো, সিলিকন প্লাস অক্সিজেন, সিলিকন ডাইঅক্সাইড, আয়রন সেপারেট হয়ে যেত। আমরা যদি ম্যাঙ্গানিজ দিতাম, ম্যাঙ্গানিজও একই কেস করতো, ম্যাঙ্গানিজ প্লাস অক্সিজেন, ম্যাঙ্গানিজ অক্সাইড হয়ে চলে যেত, আয়রন সেপারেট হয়ে যেত। সো ম্যাঙ্গানিজ, সিলিকন, আয়রন এগুলো সব ক্যান বি ইউজড অ্যাজ আ ডিঅক্সিড্যান্ট, যেগুলো দিয়ে অক্সিজেন সরায়। কিন্তু এই যে সারফেস টেনশন সিলিকা এবং আয়রনের ম্যাঙ্গানিজ অক্সাইডের এফিউপতি বেশি থাকার কারণে আয়রন অক্সাইড ভেঙে সিলিকন ডাইঅক্সাইড ফর্ম করলো, ম্যাঙ্গানিজ অক্সাইড ফর্ম করলো, কিন্তু আমি এগুলোকে সরাতে পারতেছি না। যদি সরাতে না পারি, তাহলে তো স্টিল কন্টামিনেট হয়ে গেল, স্টিলের ভিতরে রয়ে গেল ইম্পিউরিটি হিসেবে, যার ফলে স্টিলের প্রপার্টি খারাপ করলো। সেটা কিন্তু সরাতে হবে। তো সেই জন্য যদি আমি সিলিকন এবং ম্যাঙ্গানিজ দেওয়ার পরিবর্তে যদি আমি অ্যালুমিনিয়াম দিয়ে ডিঅক্সিডেশন করি, তাহলে ভেরি ইজি, বিকজ অ্যালুমিনিয়াম খুব সহজেই সেপারেট হয়ে যায় এবং এর উপরে ফ্লোট করে, আমরা এটাকে সরিয়ে ফেলি। সো স্টিল বিকাম ইজি। দ্যাটস ওয়াই অ্যালুমিনিয়া ইজ নোন অ্যাজ ইফেক্টিভ ডিঅক্সিড্যান্ট। ওকে, now let's talk about another example, which is three phase interface. এটা বেশিরভাগ ক্ষেত্রে আমাদের প্র্যাকটিক্যাল এক্সাম্পলের মধ্যে থ্রি ফেজ ইন্টারফেস কাজ করে। সো তিনটা ফেজ যদি থাকে, মনে করো দিস ইজ ফেজ এ, ফেজ বি, ফেজ সি। মনে করো আমরা একটু আগে বললাম যে হেটেরোজেনিয়াস নিউক্লিয়েশন অফ বাবল, তার মানে একটা লিকুইডের মধ্যে একটা পার্টিকেল, সলিড পার্টিকেল আছে এবং সেই সলিড পার্টিকেলের উপরে একটা বাবল নিউক্লিয়েট করছে। লিকুইডের মধ্যে একটা সলিড ইনক্লুশন ভেসে বেড়াচ্ছে এবং তার উপরে বাবলটা নিউক্লিয়েট করছে, যেহেতু এটা একটা ফ্রি সার্ভিস হিসেবে সে প্রেজেন্ট করছে। তো এখানে তার মানে সলিড, লিকুইড এবং গ্যাস তিনটা ফেজ কাজ করছে। সো এখানে এরকম সেই একটা এক্সাম্পল দেওয়া হলো, তিনটা ফেজ, ফেজ এ, ফেজ বি, ফেজ সি, এবং এই প্রতিটা ফেজে যে বাউন্ডারি যেটা আছে, সেই বাউন্ডারি বরাবর সারফেস টেনশন কাজ করে। আমরা বলেছিলাম টেনজেনশিয়ালি কাজ করে। সো এইটা হলো সারফেস টেনশন বিটুইন এ এন্ড সি ফেজ, সো গামা এ সি, এবং সারফেস টেনশন বিটুইন এ বি, গামা এ বি এবং গামা বি সি। সো তিনটা আছে, এবং এগুলোকে মেকানিক্যাল ফোর্স হিসেবে যদি চিন্তা করি, তাহলে when they are in balanced condition, ব্যালেন্স অবস্থায় থাকতে ইকুইলিব্রিয়াম কন্ডিশনে দে মাস্ট বি ইন ব্যালেন্স কন্ডিশন, এবং তখন তাদের মধ্যে এই ফর্মুলাটা আমরা কাজ করাতে পারি। যদি মনে করো এটাকে আমরা এক্সট্রাপোলেট করি এবং এই থিটা এ বি যদি ধরি, এটাকে থিটা এসি যদি চিন্তা করি, তাহলে আলটিমেটলি কি দাঁড়ালো, গামা বিসি উড বি ইকুয়াল টু গামা এ বি কস থিটা এ বি, গামা এসি কস থিটা এসি, তাই তো? তো এই যে একটা ফর্মুলা যেটা আছে, এই ফর্মুলাটা আলটিমেটলি এই তিনটা ফোর্সকে ব্যালেন্সড করছে, ঠিক আছে। এখন আমরা এই তিনটা ফোর্সটা কাজে লাগাবো ইন আওয়ার প্র্যাকটিক্যাল এক্সাম্পল, ঠিক আছে। So consider heterogeneous nucleation of a gas bubble on top of a solid phase. আমরা একটু আগে যেটা বললাম যে লিকুইডের মধ্যে একটা সলিড পার্টিকেল ভেসে বেড়াচ্ছে, চারিদিকেই লিকুইড আছে,
চারিদিকে লিকুইড আছে এবং একটা সলিড পার্টিকেল ভেসে বেড়াচ্ছে এবং এই সলিড পার্টিকেলের উপরে একটা গ্যাস বাবল নিউক্লিয়েট করছে, ঠিক আছে? এই গ্যাস বাবল নিউক্লিয়েট করছে, এখানেও একই সিমিলার এক্সাম্পল দেখাবো, কিন্তু দুইটা কেসে ডিফারেন্ট সিনারিও, কারণ এই থিটা ভ্যালুটা যেটার নাম হলো কন্টাক্ট অ্যাঙ্গেল, থিটা ভ্যালুটা ডিফারেন্ট, ঠিক আছে? এখানে থিটা ভ্যালুটা হলো 90 ডিগ্রি চেয়ে বড়, এখানে থিটা ভ্যালুটা 90 ডিগ্রি চেয়ে ছোট, ঠিক আছে? সো আমাদের যে ফর্মুলা যেটা আছে, একটু আগে যে আমরা ফর্মুলা দিয়েছিলাম তিনটা ফোর্সের মধ্যে ব্যালেন্স যেটা করতেছি, তাহলে এখানে ব্যালেন্স কি হবে? গামা জিএস ইজ ইকুয়াল টু গামা এলএস প্লাস গামা এলজি কস থিটা। এলজি মানে লিকুইড গ্যাস, এলএস মানে লিকুইড সলিড এক্সেট্রা। এখানে বলে একই কথা, গামা জিএস ইজ ইকুয়াল টু গামা এলএস প্লাস এইটার কস থিটা, ঠিক আছে? সো এখন এই cos থিটা যেটা আছে, cos থিটাকে সামটাইম k দিয়ে রিপ্রেজেন্ট করে এবং দিস ইজ কল্ড নোন অ্যাজ ওয়েটিং কোএফিশিয়েন্ট, ঠিক আছে? নাও আমরা এই কেস তিনটা একটু আলাদা আলাদা ভাবে স্টাডি করি, ঠিক আছে? সো ফার্স্ট আমাদের ফর্মুলা ঠিক আছে, নাও লেটস টক অ্যাবাউট দিস ওয়ান। যেখানে কি হচ্ছে, থিটা ভ্যালু 90 ডিগ্রি চেয়ে ছোট। যদি 90 ডিগ্রি চেয়ে ছোট হয় তাহলে cos থিটার ভ্যালু পজিটিভ হয়, আমরা জানি, তাই তো? এটা যদি পজিটিভ হয় তাহলে পরে এই ভ্যালুটা সাথে যদি কম্পেয়ার করি, এই ভ্যালুটা কোনটা বড় কোনটা ছোট হলো। তো লিকুইড এইটা যদি পজিটিভ হয় তার মানে গামা গ্যাস সলিড এটা হলো বড়, লিকুইড সলিড ছোট। তার মানে যদি সারফেসিয়েশন বেশি হয় অ্যাট্রাকশন কম হয়, এটা আমরা বলছিলাম। যেহেতু এটা বড় হচ্ছে এটার তুলনায়, তার মানে সলিডের অ্যাফিনিটি তাইলে কার প্রতি বেশি, লিকুইডের প্রতি না গ্যাসের প্রতি? যেহেতু এইটা বড় তার মানে এদের অ্যাট্রাকশন কম, এটা ছোট এদের অ্যাট্রাকশন বেশি, তার মানে লিকুইডের অ্যাট্রাকশন সলিডের প্রতি বেশি। লিকুইডের অ্যাট্রাকশন যখন সলিডের প্রতি বেশি হয় তখন আমরা বলি লিকুইড সলিডকে ওয়েট করে, ঠিক আছে? লিকুইড সলিডকে ওয়েট করে এবং থিটা ভ্যালু যদি জিরো হয়ে যায়, থিটা ভ্যালু যদি জিরো হয়ে যায় তার মানে এই লাইনটা যেটা আছে এটা একদম ফ্ল্যাট হয়ে যাবে। তার মানে এই তাহলে গ্যাসের সলিডের মাঝখানে লিকুইড একটা ফিল্মের মতো কাজ করবে, ঠিক আছে? একদম টোটালি গ্যাসটাকে সরিয়ে দেবে, সেপারেট করে ফেলবে, গ্যাসের সাথে সলিডের কোনো অ্যাট্রাকশনই নাই। দিস ভ্যালু ইজ ভেরি হাই, ঠিক আছে? এটা একদম জিরো হয়ে গেছে, সরি এটা পজিটিভ 1 হয়েছে, তো এটা ভ্যালুটা সবচেয়ে বেশি। সুতরাং গামা গ্যাস এবং সলিডের মধ্যে অ্যাফিনিটি সবচেয়ে কম কম্পেয়ার টু লিকুইড সলিড, এদের অ্যাট্রাকশন সবচেয়ে বেশি। লিকুইড সলিডের মধ্যে অ্যাট্রাকশন এত বেশি আছে যেটা নিজেরা একটা লেয়ার ফর্ম করে একটা একসাথে অ্যাটাচড হয়ে আছে, গ্যাসকে একদম টোটালি সেপারেট করছে। এই কন্ডিশনকে বলি আমরা কমপ্লিট ওয়েটেবিলিটি। লিকুইড কমপ্লিটলি ওয়েটস দ্য সলিড, ঠিক আছে? অন দ্য আদার হ্যান্ড উল্টা কেস সিনারিও যদি বলি, যে যদি গামার ভ্যালুটা 90 ডিগ্রি চেয়ে বেশি হয়, ঠিক আছে? 90 ডিগ্রি বেশি যদি হয় তাহলে আমরা জানি cos থিটা নেগেটিভ হতে থাকে। যদি cos থিটা নেগেটিভ হতে থাকে তার মানে গামা সলিডের ভ্যালুটা, জিএস এর ভ্যালুটা কম হয় গামা লিকুইড সলিডের তুলনায়। তার মানে এটা যেহেতু কমে যাচ্ছে, সুতরাং গ্যাসের অ্যাফিনিটি সলিডের প্রতি বেশি কম্পেয়ার টু লিকুইডের অ্যাফিনিটি সলিডের প্রতি। তার মানে তখন কি হবে, এটা এই লাইন, এই যে এটা যখন একদম ফ্ল্যাট হয়ে যাবে, এই লাইনটা যেহেতু 180 ডিগ্রি হলে -1 হয়, এটা এখানে এসে এটা মিলে যাবে। তার মানে কি হচ্ছে, গ্যাসের একটা লেয়ার ফর্ম করবে, লিকুইডটাকে টোটাল আলাদা করে ফেলবে, লিকুইডের সাথে সলিডের কোনো অ্যাফিনিটিই নাই। তখন আমরা বলি লিকুইড ডাজ নট ওয়েট দ্য লিকুইড, সরি লিকুইড ডাজ নট ওয়েট দ্য সলিড। ওয়েটেবিলিটি শব্দটা সাধারণত সবসময় লিকুইডের সাথে সলিড, গ্যাসের না, ঠিক আছে? লিকুইড সলিডকে ওয়েট করে না, ওয়েট করে না। যদি এটা যদি 90 ডিগ্রি চেয়ে বেশি হয় তাহলে লিকুইড সলিডকে ওয়েট করে না। একদম 180 ডিগ্রি যদি হয় তাহলে একদম বলি আমরা টোটাল কমপ্লিট নন ওয়েটেবিলিটি। লিকুইড অ্যাবসলিউটলি সলিডকে ওয়েট করে না। ওই যে আমরা কলা পাতার উপরে যে এই পানির ফোঁটা যেটা বললাম সেটা অ্যাবসলিউটলি নন ওয়েটেবিলিটি, ঠিক আছে? লিকুইড কলা পাতাকে কখনোই ওয়েট করে না, একদম 100% ওয়েট করে না, যার কারণেই এটা একদম স্ফেরিক্যাল বাবল হিসেবে থাকে, ঠিক আছে? ওকে, তো এটা গেল ওয়েটেবিলিটি নন ওয়েটেবিলিটি সম্বন্ধে আমরা ডিফাইন করলাম। পরীক্ষায় ওয়েটেবিলিটি রিলেটেড প্রশ্ন মাঝে মাঝেই থাকে। তো এই যে কন্ট্যাক্ট অ্যাঙ্গেলের কথা চিন্তা করেছি, ওয়াটার এবং গ্লাস, কন্ট্যাক্ট অ্যাঙ্গেল 0 হওয়া মানে কি, আমরা থিটা ভ্যালু যদি 0 দিকে হয় তাহলে কি হচ্ছে, কমপ্লিট ওয়েটেবিলিটি। গ্লাসের মধ্যে যদি পানি দাও তাহলে দেখবা যে একদম পুরো পানি ছড়ায় গেছে, তার মানে ওয়াটার গ্লাসকে কমপ্লিটলি ওয়েট করে। যত থিটা ভ্যালু আস্তে আস্তে বাড়তে থাকবে
নন ওয়েটেবিলিটি তত বাড়তে থাকবে। সো স্টিলের উপর মার্কারি যদি আমি দেই, মার্কারিটা একদম গোল হয়ে যাবে, তার মানে লিকুইড স্টিলকে ওয়েট করবে না। ওকে, সো এটা গেল। নাও ডিফাইনিং দ্য শেপ অফ দ্য গ্রেন বাউন্ডারি কথা যদি চিন্তা করি, এই ওয়েটেবিলিটির সাথে সারফেস টেনশনের সাথে একটা রিলেটেড আছে, একটা ইম্পর্টেন্ট একটা ইস্যু আছে। মনে করো একটা ওই যে একটু রিক্রিস্টালাইজেশনের কথা বলছিলাম, যে একটা হাইলি স্ট্রেসড একটা ম্যাটেরিয়াল আছে, আলফা আলফা গ্রেন আছে, এবং যখন আমরা এটাকে একটু হাই টেম্পারেচার হিট করতেছি, তখন এই ডিফর্ম গ্রেন থেকে ছোট ছোট ক্রিস্টাল নিউ গ্রেন ফর্ম করে। তো এটা একটা কেস হতে পারে। আরেকটা কেস হলো মনে করো প্রিসিপিটেশন, একটা টোটাল একটা আলফা আলফা পার্টিকেল আছে, তার মধ্যে একটা বিটা ফেজ তৈরি হচ্ছে, ঠিক আছে? তো এই বিটা ফেজ যেটা তৈরি হচ্ছে, নতুন একটা ফেজ তৈরি হচ্ছে, সেই ফেজটার সাইজ কেমন হবে, সাইজ না শেপ কেমন হবে, সেটা আমরা একটু চিন্তা ভাবনা করছি। তো মনে করো এখানে আলফা আলফা দুইটা গ্রেন আছে, এই দুইটা গ্রেন বাউন্ডারিতে একটা নতুন ফেজ তৈরি হলো, বিটা গ্রেন, ঠিক আছে? তো এটা হলো গ্রেন বাউন্ডারি অফ আলফা। তো এখানে একটা আলফা ক্রিস্টাল ছিল, এখানে একটা আলফা ক্রিস্টাল ছিল, দুইটা ক্রিস্টালের মাঝখানে তাদের বাউন্ডারিতে নতুন একটা ক্রিস্টাল ফর্ম করছে, বিটা গ্রেন। এখন যদি আমরা সারফেস টেনশন গুলো চিন্তা ভাবনা করি, তো এই গ্রেন বাউন্ডারি বরাবর যে সারফেস টেনশন আছে সেটা হলো গামা আলফা আলফা, তার মানে দুইটা আলফার মধ্যে যে সারফেস টেনশন, আর এটা হবে হলো গামা আলফা বিটা। তো এটা আলফা বিটার সাথে যেটা ফর্ম করছে, এখানেও গামা আলফা বিটা। তো দুই পাশে আলফা বিটা আছে, এবং এদের মাঝখানে যে অ্যাঙ্গেল যেটা আছে সেটা হলো এটা 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 ভ্যালু কি ফাই না ফাই মনে হয় বলে। তো এই ফাইটাকে বলে ডাইহাইড্রাল অ্যাঙ্গেল, ঠিক আছে? ডাইহাইড্রাল অ্যাঙ্গেল। তো এখন এই এখানেও সিনারিও, এখানে ডাইহাইড্রাল অ্যাঙ্গেলটা যদি এখন মনে করো 180 ডিগ্রি হয়, তখন এটা ফ্ল্যাট হয়ে যাবে, একদম স্ট্রেট হয়ে যাবে। স্ট্রেট হয়ে গেলে তখন এই পার্টিকেল যেটা হবে, সেই পার্টিকেল স্ফেরিক্যাল পার্টিকেল হবে, মানে নতুন যে ফেজটা ফর্ম করবে সেই ফেজটা গোল হয়ে যাবে। অন দ্য আদার হ্যান্ড, যদি এই ডাইহাইড্রাল অ্যাঙ্গেলটা যদি 0 ডিগ্রি হয়, 0 ডিগ্রি হওয়া মানে এই দুইটা লাইন একসাথে মিলে যাবে, এই লাইনটা ওদিকে চলে যাবে, এই লাইনটা ওদিকে চলে যাবে, তার মানে তখন এই গ্রেনের অবস্থা কি হবে, ফিল্ম, এটা একদম পুরা ছড়িয়ে যাবে, ঠিক আছে? দুইটা গ্রেন বাউন্ডারির মাঝখানে ছড়িয়ে যাবে, জাস্ট লাইক দিস ওয়ান, ঠিক আছে? সো তখন কি হবে, ইট উইল অ্যাক্ট এজ এ ফিল্ম, ঠিক আছে? So depending on the relative magnitude of these two value and the dihedral angle, যেটা 0 থেকে 180 হতে পারে, যদি dihedral angle 180 হয়, the beta particle becomes spherical, আর যদি 0 ডিগ্রি হয়, beta particle rather than the gain boundary just like a film, form as a film. So এইটার প্র্যাকটিক্যাল এক্সাম্পল আমরা স্টিল মেকিং এর সময় বলি, আমরা স্টিলে বলি যে সালফার ফসফরাস কম থাকতে হবে, এগুলো থাকলে পরে কি হয়, কেন কম থাকতে হবে? যদি সালফার থাকে তাহলে পরে সালফার আয়রন সালফাইড ফর্ম করে, এবং আয়রন অক্সাইডের সাথে তার একটা ডাইহাইড্রাল অ্যাঙ্গেল যেটা আছে, এটা ক্লোজ টু 0 ডিগ্রি। ক্লোজ টু 0 ডিগ্রি হওয়া মানে হলো এই ধরনের সিচুয়েশন। তার মানে আমাদের যে স্টিলের যে গ্রেন যেটা আছে, আয়রনের গ্রেন যেটা ফেরাইট, সেই দুইটা ফেরাইটের মাঝখানে এই আয়রন সালফাইড যে ফেজটা আছে সেটা একটা ফিল্মের মতো চারিদিকে লেপটে থাকে, ছড়িয়ে থাকে, ঠিক আছে? এখন প্রবলেম হলো এই যে ফিল্ম যেটা ফর্ম করছে, ইট ইজ এ ব্রিটল ফেজ। তো ব্রিটল ফেজ হওয়া মানে হলো যখন এটাকে আমি রোলিং করবো, ব্রিটল ফেজ ভেঙে গোড়া গোড়া হয়ে যাবে, এবং যেহেতু গ্রেন বাউন্ডারির মাঝখানে এটা আছে, তাহলে দুইটা গ্রেনকে সে আলাদা করে ফেললো, সো ম্যাটেরিয়াল ফেল করবে। সো দ্যাট ইজ কল্ড কোল্ড শর্টনেস, ঠিক আছে? তো এই জন্য আমরা বলি যে সালফার যত কম থাকতে পারা যায় তত বেটার, ঠিক আছে? সালফার কম থাকলে পরে এই ধরনের সিচুয়েশন হবে না। আর হ্যাঁ, যদি আমরা এই সালফাসের এফেক্টটা রিমুভ করতে চাই, তাহলে আমরা যদি ম্যাঙ্গানিজ বেশি করে দেই, তাহলে পরে এটা হতে পারে, রিমুভ হতে পারে। ম্যাঙ্গানিজ দিলে কি হবে, ম্যাঙ্গানিজ তখন ম্যাঙ্গানাইজ সালফাইড ফর্ম করে, ঠিক আছে? যেহেতু সালফার অ্যাফিনিটি আয়রনের চেয়ে ম্যাঙ্গানিজের প্রতি বেশি, সো ইনস্টেড অফ ফর্মিং আয়রন সালফাইড, ইট উইল ফর্ম ম্যাঙ্গানিজ সালফাইড, এবং এই ম্যাঙ্গানাইজ সালফাইডের সাথে আয়রন অক্সাইডের ডাইহাইড্রাল অ্যাঙ্গেল 0 ডিগ্রি অনেক বড়, তার মানে তখন এটা ফিল্মের মতো কাজ করে, এটা পার্টিকেল হয়ে যায়। সো পার্টিকেল হয়ে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকলে সালফার নো প্রবলেম এট অল, ঠিক আছে? সো দিস ওয়ে হার্মফুল ইফেক্ট অফ সালফার ক্যান বি মিনিমাইজড। গ্রেন গ্রোথ কোর্সেনিং, আমরা যখন গ্রেন ফর্ম করে, আমরা যখন হাই টেম্পারেচার হিট করি, গ্রেন গুলো বড় হয়ে যায়, একটা গ্রেন খেয়ে আরেকটা গ্রেন তৈরি হয়। তো ডিউরিং হিটিং মেটালিক স্ট্রাকচার রিঅ্যারেঞ্জ ইটসেলফ টু রিডিউস দ্য গ্রেন বাউন্ডারি। তো গ্রেন বাউন্ডারি কমানোর জন্য দুইটা গ্রেন মিলে একটা গ্রেন হয়, ঠিক আছে? সিন্টারিং প্রসেস, এখানেও একই কথা প্রযোজ্য। সিন্টারিং করার সময় পার্টিকেল গুলা একটা পার্টিকেল আরেকটা পার্টিকেলের সাথে মিশে ভিতরে যে পরোসিটি আছে সেটাকে মিনিমাইজ করে ফেলে। সো পার্টিকেল বিকাম স্ফেরিক্যাল, সরি ভিতরে যে পোর যেটা আছে, পোর বিকাম স্ফেরিক্যাল, এবং আলটিমেটলি একসময় এটাকে ভ্যানিশ হয়ে যায়, ঠিক আছে? সো এই সব কিছুই আলটিমেটলি আমরা সারফেস টেনশন রিলেটেড ইস্যু নিয়ে আমরা চিন্তা ভাবনা করছি।
তো সারফেস টেনশনের ইফেক্ট অন দিস এক্সাম্পলস আমরা এটা ডিসকাস করলাম। ঠিক আছে, তো একটা এক্সাম্পল প্রবলেম যদি চিন্তা করি, ছোট ছোট কিছু প্রবলেম এখানে আমরা ডিভাইস করতে পারি। ফর এক্সাম্পল মনে করো লিকুইড সিলিকেট উইথ সারফেস টেনশন 500 আর্কস পার সেন্টিমিটার স্কয়ার। ঠিক আছে, সিলিকেটের সারফেস টেনশন কাকে বলে? বাতাসের সাথে, তাই সারফেসের যে টেনশন, সারফেস মানে তার বাতাসের সাথে যে ফেজ। সো সিলিকেট, এটা হলো সিলিকেট ফেজ, বাতাস হলো এখানে। সো সিলিকেট বাতাসের যে টেনশন সেটা হলো সারফেস সিলিকেট এয়ার। সো এই ভ্যালুটা দেওয়া আছে 500। makes contact with a polycrystalline oxide with an angle 45 degree. ঠিক আছে, so theta value 45 degree contact with the oxide. So একটা অক্সাইডের মধ্যে সিলিকেট লিকুইড যেটা এয়ারের সাথে এই অ্যাঙ্গেলটা, এই ভ্যালুটা সারফেস তৈরি করছে। If mixed with oxide, it forms a liquid, globular liquid at the 3 grain interface. So যখন অক্সাইডের সাথে সিলিকেট মিক্স করলাম তখন একটা স্ফেরিক্যাল টাইপের একটা পার্টিকেল ফর্ম করে। সো অক্সাইড এবং স্ফেরিক্যাল পার্টিকেল। ঠিক আছে, তো এখন স্ফেরিক্যাল পার্টিকেলের সাথে এটা হলো সারফেস টেনশন। সো অক্সাইড এবং সিলিকেট, অক্সাইড সিলিকেট, আর এটা হলো অক্সাইড। সো এই থিটা ভ্যালুটা বলতেছে 90 ডিগ্রি, সরি ডাইহাইড্রাল অ্যাঙ্গেল যেটা বলতেছে 90 ডিগ্রি। ইফ ইউ অ্যাসিউম দ্য ইন্টারফেসিয়াল টেনশন অক্সাইড ইন্টারফেস উইথ সিলিকেট ইজ 100 ডাইন, তো এটা যদি 100 ডাইন হয়, কম্পিউট দ্য সারফেস টেনশন অফ অক্সাইড। সো এই সারফেস টেনশন অক্সাইডের সারফেস গামা ওএস কত হবে সেটা বের করতে বলেছে। ঠিক আছে, তো দুইটা থেকে আমরা ফর্মুলা ডিভাইস করতে পারি, যেমন গামা ওএ ইজ ইকুয়াল টু গামা ওএস প্লাস গামা এস এ কস থিটা, সেটা আছে। আর এখানে যেটা কি হচ্ছে, গামা ও ইজ ইকুয়াল টু 2 গামা ওএস ইনটু এই ডাইহাইড্রাল অ্যাঙ্গেলের অর্ধেক। সেটা যদি অর্ধেক হয়, এটার কস এটার অর্ধেক, এটার কস এটার অর্ধেক, দুইটার যোগফল। তো টুয়াইস গামা ওএস কস থিটা 5/2। ঠিক আছে, তো এখন গিভেন ডাটা যেটা বলছি যে গামা সারফেস টেনশন দেওয়া আছে 508 সেন্টিমিটার স্কয়ার, সেটাকে 509 সেন্টিমিটারে ফোর্সে নিয়ে যেতে পারি। গামা ও এটা ডাইনে দেওয়া আছে, সো ফাইন দুইটা ডাইনে হয়ে গেল। থিটা ভ্যালু আছে 45 ডিগ্রি এবং ফাই ভ্যালু আছে 90 ডিগ্রি। সো আমরা প্রথমে এই ভ্যালুটা ক্যালকুলেট করি, যেহেতু এখানে দেওয়া আছে। সো গামা ও দেওয়া আছে 100, আমরা ওএস ক্যালকুলেট করব, এটা 90 দেওয়া আছে, সো 45 হয়ে গেল। আলটিমেটলি গামা ওএস হলো 70। সো এখানে ওএস আমরা বের করলাম। ওএ আমাদের ওএটা করতে আসবে ওএটা compute the surface tension of oxide. So surface tension of oxide হলো oxide surface tension air OA, so এটা বের করতে হবে। তো এই ওএটা তাহলে আমরা এই ফর্মুলাতে বের করতে পারি। ওএস আমরা একটু আগে ক্যালকুলেট করলাম, এস এ দেওয়া আছে, থিটা দেওয়া আছে, সো এটা বের করে। So a very simple problem. Now let's talk about compositional influence by surface tension. So surface tension বা surface energy composition সাথে কিভাবে ইফেক্ট করে। When a substance is present at a higher concentration at the surface compared to inside, আমরা বলি যে সারফেসটা ওই ম্যাটেরিয়ালটা সারফেসে অ্যাবজর্বড হয়েছে। তার মানে মনে করো যে একটা ম্যাটেরিয়াল আছে, লেটস সে আয়রন। আয়রনের ভিতরে অক্সিজেন আছে হলো লেটস সে 0.05%, কিন্তু সারফেসে আয়রন আছে 1%, সারফেসে অক্সিজেন আছে 0.1%। তো তার মানে অক্সিজেন সারফেসে বেশি আছে, অক্সিজেন ভিতরে অনেক কম আছে। তো বাল্ক ম্যাটেরিয়ালের তুলনায় সারফেসের মধ্যে অক্সিজেন বেশি আছে, সুতরাং আমরা এটাকে বলি যে অক্সিজেনটা স্টিল সারফেসের উপরে অ্যাবজর্ব হয়েছে। অ্যাবজর্পশনের ডেফিনিশন কি? when a substance, যেটা আমরা এখানে অক্সিজেন কথা বলতেছি, when a substance যেটা অক্সিজেন is present at a higher concentration at the surface of a solid, যেটা আয়রনের কথা বললাম, বা আয়রন বা স্টিল হতে পারে, আমরা লিকুইডের কথা চিন্তা করতে পারি, দেন ইন দ্য বাল্কের মধ্যে আমরা বলছি কম আছে, তখন আমরা বলি দি সাবস্টেন্স মানে অক্সিজেন ইজ সেড টু বি অ্যাবজর্বড অন দ্য সারফেস অফ দ্য ফেস। ঠিক আছে, রেজাল্টেড ফ্রম দ্য ডিপোজিশন অফ দ্য ভেপার। সাধারণত আমরা যখন ভেপার ডিপোজিশন করি, বিভিন্ন ধরনের অ্যাডভান্স ম্যাটেরিয়াল ম্যানুফ্যাকচারিং প্রসেস আছে, ভেপার ডিপোজিশন টেকনিক, লিকুইড ভেপার ডিপোজিশন টেকনিক, ফিজিক্যাল ভেপার ডিপোজিশন টেকনিক। তার মানে কি, একটা গ্যাস ম্যাটেরিয়ালকে গ্যাস করে ফেলা হয়। এই যে মনে করো একটা এক্সাম্পল দিতে পারি, ওই টেলিস্কোপের মধ্যে যে মিরর যেটা বানায়, সেই মিররটা কিসের তৈরি তোমরা জানো কি? এটা কোনো গ্লাসের তৈরি মিরর না, এটা হলো অ্যালুমিনিয়ামের তৈরি। একটা স্টিল ম্যাটেরিয়াল বা অন্য যে কোনো ম্যাটেরিয়াল
তার উপরে অ্যালুমিনিয়ামের কোটিং দেওয়া হয়েছে, দিয়ে মিরর করা হয়েছে। তো এই কোটিংটা কিভাবে দিল? এই কোটিংটা দেয়া হলো যে তোমার স্টিলের যে ফ্রেমটা বানানো হয়েছে, তারপরে ওইটাকে একটা চেম্বারের মধ্যে রেখে অ্যালুমিনিয়ামের একটা টুকরা রেখে অ্যালুমিনিয়ামটাকে এভাপোরেট করা হয়। অ্যালুমিনিয়াম যখন এভাপোরেট হয়ে যায়, পুরো চেম্বার ভরে গেল, তারপরে যখন এটাকে টেম্পারেচার কমাতে থাকে তখন এই অ্যালুমিনিয়াম গুলা এই স্টিল সারফেসের উপরে এটা পড়তে থাকে, ভেপার ডিপোজিট করতে থাকে। তো ভেপার ডিপোজিশন টেকনিক, মানে সারফেসের মধ্যে অ্যালুমিনিয়াম পরিমাণ বাড়িয়ে দেওয়া হলো, ঠিক আছে। সো অ্যাডজস্টটা সাধারণত এই ধরনের সিনারির কারণে হয়, যে রেজাল্টেড ফ্রম দ্য ডিপোজিশন অফ এ ভেপার অর লিকুইড সাবস্টেন্স অনটু এ ফেস। দি বন্ড ফর্ম বিটুইন অ্যাডজস্ট সাবস্টেন্স, তার মানে এই যে অক্সিজেনটা যে সারফেসে ডিপোজিট করলো, সারফেসে কেন বেশি থাকে, ভিতরে কম থাকে কেন? কারণ এই যে পার্টিকেলটা ডিপোজিট করছে, সেই পার্টিকেলের অ্যাটমের সাইজ আইদার অনেক বড়, তো ভিতরে ঢুকতে পারে না, অথবা বন্ড যেটা ফর্ম করে ভেরি উইক বন্ড, যার ফলে সে ভিতরে পেনিট্রেট করতে পারে না। তো দুইটা কারণে সারফেসে এরা থেকে যায়, ঠিক আছে। তো কয়েকটা ফর্মুলা আছে যেটা দিয়ে আমরা এই কম্পোজিশনটা মেজার করতে পারি। যেমন একটা গিবস অ্যাডজস্টন ইকুয়েশন আছে, বাই দ্য ওয়ে এটা আমরা এখানে প্রমাণ করে দেখাচ্ছি না, কিভাবে ডিরাইভ হচ্ছে সেটা দেখাচ্ছি না, শুধুমাত্র এটা রিপোর্ট করছি। ওকে, বইয়ের মধ্যে একই অবস্থা আছে। সো concentration of a solute that can be adsorbed onto a solid or liquid phase, সেটা আমরা ক্যালকুলেট করতে পারি বাই ইউজিং দিস ফর্মুলা। এটাকে গামা, এটা বড় হাতের গামা, এটা হলো ছোট হাতের গামা, ঠিক আছে। সো গামা কে বলতেছে কতটুকু অ্যামাউন্টের অ্যাডজর্ব হয়েছে অনটু দ্য সাবস্টেন্স, সো অনটু এ সারফেস। সো কে অ্যাডজর্ব হচ্ছে, কতটুকু অ্যাডজর্ব হচ্ছে সেটা আমরা ক্যালকুলেট করতে পারি উইথ এ মাইনাস অফ কম্পোজিশন অফ কে, তার মানে বাল্ক ম্যাটেরিয়ালের মধ্যে ওই কেটা কতটুকু আছে ডিভাইড বাই আরটি, যে টেম্পারেচারে হচ্ছে ব্যাপারটা, এবং এই অ্যাডজর্পশনের সময়ে সারফেস টেনশনটা কম্পোজিশনের সাথে কত রেটে কমছে, এটা কমতে হবে। না হলে এটা যদি একটা পজিটিভ ভ্যালু পেতে চাই, তাহলে যে মাইনাসের সাথে এখানে মাইনাস করতে হবে। তো তার মানে কি, একটা পার্টিকেল যদি সারফেসে অ্যাবজর্ব হতে হয়, তাহলে সারফেস টেনশন মাস্ট বি রিডিউসড। যদি সারফেস টেনশন না রিডিউসড হয়, তাহলে কোনোদিন অ্যাবজর্ব হবে না, ঠিক আছে। তো দ্যাট ভ্যালু মাস্ট বি নেগেটিভ। এটা নেগেটিভ হবে, এই নেগেটিভের সাথে এই নেগেটিভ কাটাকাটি চলে যাবে। সো আমরা একটা ফাইনাইট পজিটিভ ভ্যালু পাবো। সো ফর এ সলিড টু বি অ্যাবজর্বড at a surface, gamma d gamma by dc, তার মানে concentration with respect to surface tension এর ভ্যালুটা must be reduced, that is interfacial tension must be reduced due to the addition of k, ঠিক আছে। this equation applied onto dilute solution, তার মানে এই ck এর ভ্যালুটা এটা ডাইলিউট হতে হবে, যে ম্যাটেরিয়ালের মধ্যে k টা ডিসলভ হবে। এবং আইডিয়াল সলিউশন যদি হয়, তাহলে আমরা জানি কনসেন্ট্রেশন কে মোল ফ্র্যাকশন দিয়ে আমরা রিপ্লেস করতে পারি। and if the solution is not ideal, if it is a real solution বা non ideal solution, আমরা কনসেন্ট্রেশন কে অ্যাক্টিভিটি দিয়ে চেঞ্জ করব। another one, সাধারণত গ্যাস ফেজের বেলায় এই ফর্মুলাটা ইউজ করা হয়, যে adsorption of gas molecule occur on the solid surface in layers of only one molecular thick is followed by this rule। সেখানে বলতেছে যে সারফেসের কত পার্সেন্ট এরিয়াতে অ্যাবজর্ব হয়েছে, সেটা সমান সমান একটা কনস্ট্যান্ট বাই পার্শিয়াল প্রেসার অফ দিস গ্যাস, ওই কম্পোনেন্টের পার্শিয়াল প্রেসার ইন দ্য গ্যাস ফেজ plus another constant. So this is the equation is known as Langmuir adsorption isotherm. So এখানে যেটা বলছে যে only one molecular thick, আমরা একটু এটাকে যদি কলমে ট্রান্সফার করি বোঝার সুবিধার্থে, তার মানে একটা সারফেসের মধ্যে উপরে গ্যাস ফেজ আছে। তো অ্যাডজর্পশন যখন হয়, তখন পার্টিকেল গুলা, এখানে একটা পার্টিকেল, এখানে একটা পার্টিকেল, এখানে একটা পার্টিকেল, এরকম হবে ওয়ান অ্যাটম, একটা অ্যাটম ঠিক, ওয়ান মলিকুলার ঠিক, অনলি ওয়ান মলিকুলার ঠিক। এটা হলো ল্যাংমুর অ্যাডজর্পশন আইসোথার্ম। অন দ্য আদার হ্যান্ড, আমরা একটু আগে যে গিবস অ্যাডজর্পশন আইসোথার্ম যেটা বলেছিলাম, সেটা বেলায় এই ধরনের না, সেটা বেলায় টু মলিকুল, থ্রি মলিকুল হতে পারে। তার মানে এখানে একটা মলিকুল আছে, তার উপরে আরেকটা বসতে পারে, তার উপরে আরেকটা বসতে পারে, এখানে একটা হইলো, এখানে আবার একটা উপরে আরেকটা বসতে। সো বেসিক্যালি আমরা যেটা বলতে যাচ্ছি যে গিবস অ্যাডজর্পশন আইসোথার্ম সেটা অ্যালাউ করে মাল্টিমলিকুলার থিক লেয়ার ফর্ম করা। ল্যাংমুর অ্যাডজর্পশন আইসোথার্ম এটা অ্যালাউ করে না। এই ফর্মুলা ডিরাইভ করা হয়েছে কনসিডারিং দ্যাট যে সাবস্টেন্স অ্যাডজর্ব হচ্ছে সেটা অনলি ওয়ান মলিকুল থিক। তো অ্যাডজর্পশন দুই ধরনের হতে পারে, একটা হলো ফিজিক্যাল অ্যাডজর্পশন যেটাকে বলে ফিজিস অপশন, আরেকটা হলো কেমিক্যাল অ্যাডজর্পশন বা কেমিস অপশন।
তো দুটার মধ্যে একটা ক্লাস তফাৎ আছে। ফিজিক্যাল অ্যাডপশন ইউজুয়ালি লো টেম্পারেচার হয়। লো টেম্পারেচার ফেনোমেনা, এদের মধ্যে বন্ড যেটা ফর্ম করে ভেরি উইক বন্ড, খুব সহজে এটা সেপারেট করে। একটু হাই টেম্পারেচার হিট দিলে বা একটু যদি আমি শেক করি তাহলে করে এই বন্ড ভেঙে যায়, ওটা সেপারেট হয়ে যায়, ঠিক আছে। সো ইট ইজ ডোমিনেটেড অফ লো টেম্পারেচারে, এবং এটা 1 মলিকুলার থিক, তার মানে এটা ল্যাংমুর অ্যাডপশন আইসোটোপ ফলো করে। গ্যাস মলিকুল হেড বাই ভেরি উইক ভ্যান ডার ওয়ালস বন্ড, ঠিক আছে, যার জন্য খুব সহজে সেপারেট করা যায়। ক্যান বি ইজিলি রিমুভ বাই থার্মাল রেজুলেশন, অথবা সামান্যতম হিট দিলেই চলে যায়। Does not obey Langmuir, এটা more than 1 molecular thick, so does not obey Langmuir. On the other hand, chemical adsorption যেটা হচ্ছে সেটা হলো 1 molecular thick, adsorbed air on 1 molecular thick, যার জন্য এটা Langmuir adsorption ফলো করে, ঠিক আছে। Dominated high temperature, ঠিক আছে। গ্যাস মলিকুল held by true bond, এবং কাইনেটিক্স ফলো করে আরএনএস ইকুয়েশন। আচ্ছা, এই হলো বেসিক ডিফারেন্স। এক্সাম্পল যদি বলি, মনে করো হাইড্রোজেন, ঠিক আছে, কোন একটা মেটালিক মেটেরিয়ালের মধ্যে হাইড্রোজেন অ্যাবজর্ব হয় যদি লো টেম্পারেচার -200 ডিগ্রি সেন্টিগ্রেড, এরা ফিজিক্যালি অ্যাবজর্ব হয় টু সারফেস, ঠিক আছে, খুব সহজেই সেপারেট করা যায়। কিন্তু টেম্পারেচার একটু যখন বাড়ানো হয়, যখন -100 হয়ে গেল, তখন ওই ফিজিক্যাল অ্যাবজর্পশন কনভার্ট টু কেমিক্যাল অ্যাবজর্পশন, তখন একটা স্ট্রং বন্ড ফর্ম করে, এবং তখন এটা 1 মলিকুলার থিক লেয়ার ফর্ম করে, ঠিক আছে। ওকে, এটার অ্যাপ্লিকেশন যদি কয়েকটা দেখি, অ্যাডজর্পশন অ্যাপ্লিকেশন, যেমন কাটিং ফ্লুইড। কাটিং ফ্লুইড আমরা একটু আগে বলেছি, কাটিং ফ্লুইড হলো একটা মিক্সচার অফ একটা অয়েল এবং একটা ওয়াটার, এবং দুইটার আলাদা আলাদা ফাংশন। ওয়াটার হিট সরিয়ে নেয় এবং অয়েল ফ্রিকশন ফোর্স কমায় দেয়, ঠিক আছে, যার জন্য যাতে কাটিং প্রসেসটা স্মুথলি ক্যারিড আউট করে, ঠিক আছে। এখন সমস্যা হলো এই ওয়াটার এবং অয়েল মিক্স হয় না। মিক্স হওয়ার জন্য আমরা সাধারণত একটা এজেন্ট অ্যাপ্লাই করি, যেটাকে বলে ইমালসিফায়ার, ঠিক আছে। Emulsifier added to lower surface tension between oil and water. So emulsifier, common emulsifier যেটা যেমন সোডিয়াম স্টিয়ারেট। সোডিয়াম স্টিয়ারেটের মধ্যে কি আছে, একটা লং চেইন আছে, CH3 CH2 16টা, সো একটা পলিমার, এবং কার্বন, অক্সিজেন সোডিয়াম। সো এখানে একটা এইটুকু হলো একটা নন পোলার গ্রুপ, আর এটা হলো পোলার গ্রুপ। সো পোলার মধ্যে সোডিয়াম আছে, পজিটিভ সোডিয়াম আছে, আর অক্সিজেন আছে, ঠিক আছে। সো এখন যেটা করে, এইটা যখন ইমালসিফায়ার অ্যাড করা হয়, ইমালসিফায়ারের নন পোলার গ্রুপটা অয়েলের মধ্যে ডিজলভ হয়ে যায়। সো দিস ইজ দ্য সোপ পার্টিকেল, দিস ইজ দ্য সোপ, ঠিক আছে। এই সোপ পার্টিকেলের মাথা যেটা আছে, মাথার মধ্যে পোলার গ্রুপ আছে, যেটার মধ্যে একটা সোডিয়াম আছে, অক্সিজেন আছে। সো আর বাকি হলো লেজের মধ্যে আছে, নন পোলার গ্রুপ। সো এই লেজটা অয়েলের মধ্যে ডিজলভ হয়ে যায়, এবং যে দুইটা রয়ে গেল, সোডিয়াম এবং অক্সিজেন, সোডিয়ামটা ওয়াটারে ডিজলভ হয়, এবং অক্সিজেনটা এই সারফেসের মধ্যে অ্যাবজর্ব হয়, ঠিক আছে। এই যে এখানে অক্সিজেন, এখানে অক্সিজেন আছে। ও যখন অক্সিজেন সারফেসের মধ্যে অ্যাবজর্ব হয়ে যায়, সে তখন সারফেস টেনশনটা কমে যায়। যখন অয়েলের সারফেস টেনশন কমে গেল, তখন অয়েল খুব ইজিলি একটা ড্রপলেট ফর্ম করে ফেলে, ঠিক আছে, এটা বাবল হয়ে যায়, গোল গোল বল হয়ে যায়। তার মানে ওয়াটার চারিদিকে আছে, এবং অয়েলটা একদম 100% সলিউশনে চলে যায় না, কিন্তু অয়েলটা ছোট 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 মাইনিউট বাবলস আকারে থেকে যায়, ঠিক আছে। সো এই ইন্টিমেট মিক্সচার অফ অয়েল বাবল এন্ড ওয়াটার এটা ফর্ম করে। তো এইটা হলো ইমালসিফায়ারের কাজ। তার মানে ইমালসিফায়ার দেওয়ার ফলে ইমালসিফায়ারের একটা পার্ট, যেটা অক্সিজেন পার্ট, সেই অক্সিজেন পার্টটা অয়েলের সারফেসে অ্যাবজর্বড হয়েছে। অয়েলের মধ্যে অক্সিজেন নাই, অক্সিজেন কম আছে, এখানে অক্সিজেন কম আছে, এই সারফেসের মধ্যে অক্সিজেন পরিমাণ অনেক বেশি, তো অক্সিজেন অ্যাবজর্বড হলো। সো কাটিং ফ্লুইডের একটা এক্সাম্পল আমরা দিলাম। আরেকটা এক্সাম্পল আমরা দিই, ফোর্থ ফর্টেশন প্রসেস, ভেরি ইম্পর্টেন্ট প্রসেস ইন মিনারেল ড্রেসিং। মিনারেল ড্রেসিং সম্বন্ধে একটু জাস্ট দু একটা কথা যদি বলি, আমরা যখন ওর বের করি, মাইন থেকে আমরা ওর যখন এক্সট্রাক্ট করি, এখানে যে এক্সাম্পলটা দেওয়া আছে সেটাই কোথায় বলি। লেডের ওর যখন এক্সট্রাক্ট করি, লেডের ওর যেটা লেড সালফাইড, ঠিক আছে, লেড FeS, তো এই FeS এর নাম হলো গ্যালেনা, GALENA, ঠিক আছে, লেড সালফাইড। তো এটা যেহেতু ওর এবং এটা একটা মিনারেল, সেই জন্য এটাকে বলে ওর মিনারেল, ওর মিনারেল, ঠিক আছে, ওর মিনারেল, দিস ইজ ওর মিনারেল। এখন প্রবলেম হলো, যখন আমরা গ্যারেজাটা এই মানে এই ওরটাকে এক্সট্রাক্ট করার সময় শুধু ওর আসে না, কারণ তার সাথে অনেক মাটি, কাদা, এক্সেট্রা লেগে যায়। তো এগুলোকে বলে গ্যাং মিনারেল। যে যত ধরনের ভ্যালুলেস যেগুলো আছে, পার্টিকুলারলি সিলিকার কথা যদি চিন্তা করি, তো এগুলো হলো ভ্যালুলেস, এগুলো তোমার সরাইতে হবে, তাই না? এখন যদি মনে করো 1 টন ওর আছে, তো 1 টন ওরের আমরা মাটি থেকে এক্সট্রাক্ট করলাম, মাইন থেকে এক্সট্রাক্ট করলাম, এই 1 টনের মধ্যে মাত্র 20% গ্যালেনা আছে,
20% গ্যালিনা লেড সালফাইড আছে, তার বাকি 80% আছে সিলিকা। একটাই কথা চিন্তা করলাম, গ্যান মিনারেল সিলিকা আছে। এখন যদি এই সবগুলা যদি আমি ফার্নেসে চার্জ করে এটাকে মেল্ট করি, মেল্ট করে লেড অক্সাইড সালফাইড বের করে ফেলি, যদি যে 800 1 টন বলেছি তো, 80% মানে 800 কেজি, এই 800 কেজি সিলিকন ডাইঅক্সাইডকে আমাকে গালাতে হবে এবং এটাকে ফেলে দিতে হবে। সো হিউজ কোয়ান্টিটি অফ এনার্জি লস হবে এবং এট দ্য সেম টাইম পার্সেন্ট ইল্ড অনলি 20%, ঠিক আছে। এবং এমন হতে পারে যে এই 20%-এর মধ্যে যে লেড সালফাইড আছে যেগুলো সিলিকন ডাইঅক্সাইডের সাথে মিশে ওগুলো নষ্ট বাইরে পড়ে যেতে পারে, তাই না? সুতরাং নর্মালি যেটা করে, এই ওর থেকে যখন মেটাল এক্সট্রাক্ট করে, এক্সট্রাক্ট করার আগে এটাকে পিউরিফাই করে, পানি দিয়ে ধুয়ে ফেলা, আরো নানান ধরনের টেকনিক যেগুলো আছে, সেখান থেকে যতটা পারা যায় সিলিকন ডাইঅক্সাইড সরিয়ে ফেলা, ইম্পিউরিটি গুলা সরিয়ে ফেলা, ক্যাডমিয়াম মিনারেল সরিয়ে ফেলা। তো পানি দিয়ে সরিয়ে ফেললে তো হয় না, আমরা একটু আগে স্টোকস ল কথা বলেছি যে শুধু পানি দিয়ে দিলে পরে ডিপেন্ডেন্ট ডেনসিটি সিলিকন ডাইঅক্সাইড সরে যাবে, লেড সালফাইড সরে যাবে, সেটা হয় না। কারণ ওদের কম্পোজিশনও ইনফ্লুয়েন্স করে, সারফেস টেনশন ইনফ্লুয়েন্স করে। তো এখানে কিভাবে ইনফ্লুয়েন্স করে, আমরা একটা ডিভাইসের মধ্যে যেটাকে বলে ফ্লোট ফ্লোটেশন, ঠিক আছে, ফ্লোট ফ্লোটেশন সেল বা ফ্লোট ফ্লোটেশন ডিভাইস। এখানে জিনিসটা কি হয়, তুমি তোমার এই যত র মেটেরিয়াল আছে, মানে ওর মিনারেল প্লাস গ্যাং মিনারেল সব মিশাইয়া এটার মধ্যে তুমি চার্জ করলা, চার্জ করার পরে তুমি এখানে লিকুইড ঢাললা, পানি দিলা, এবং পানি কন্টেনিং ফ্রদ, ফ্রদ মানে কি ফেনা, বিভিন্ন জিনিসের ফেনা তৈরি করে দেওয়া হলো। দিলে পরে আমাদের উদ্দেশ্যটা হলো কি, এই ফেনার মধ্যে দুইটা পার্টিকেল আছে, একটা হলো লেড সালফাইড আছে, একটা সিলিকন ডাইঅক্সাইড আছে, এই দুইটার মধ্যে কোনো একটা, ঠিক আছে, এই পার্টিকেলের সাথে এই ফেনার সাথে মিশে উপরে চলে যাবে, আরেকটা নিচে থেকে যাবে। এই হলো টেকনিকটা, ঠিক আছে। এবং এখানে যেটা আছে একটা স্টেয়ারার আছে, সেটাতে স্টেয়ারার করবে, এট দ্য সেম টাইম এই মাঝখানের পাইপ দিয়ে বাতাস যাবে, এই বাতাসে ফেনা, তো এই ফেনাগুলো সে পার্টিকেল গুলোকে নিয়ে, কিছু পার্টিকেল নিয়ে বেরিয়ে যাবে, ঠিক আছে। এই যে ফেনাগুলো দেখো পার্টিকেল অ্যাটাচ করে বেরিয়ে যাচ্ছে। টেকনিকটা হলো এইটা। আর সমস্যা হলো দুইটা, এক নাম্বার হলো এই যে বাতাস আমি দিচ্ছি, বাতাস দিয়ে আমাকে স্টেবল ফেনা বানাতে হবে, তার মানে বাবল, স্টেবলাইজ বাবল বম্ব করতে হবে। এন্ড এট দ্য সেম টাইম এই দুইটা যে পার্টিকেল যেটা আছে, একটা সিলিকন ডাইঅক্সাইড, একটা হলো লেড সালফাইড, এই দুইটার মধ্যে কোনো একটাকে এটার মধ্যে অ্যাটাচ করতে হবে। তার মানে একটা ওয়েটেড বাই দ্য লিকুইড আর একটা নন ওয়েটেড বাই দ্য লিকুইড। যেটা ওয়েটেড বাই দ্য লিকুইড সেটা ওয়েটেড লিকুইডের মধ্যে থেকে যাবে, নিচে থেকে যাবে। নন ওয়েটেড বাই দ্য লিকুইড যেটা আছে সেটা বাতাসের সাথে, মানে বাবলের সাথে অ্যাটাচ হয়ে বেরিয়ে চলে যাবে। সো এই দিস ইজ দ্য বেসিক প্রিন্সিপালস, ঠিক আছে। তো তাহলে ফেনা তৈরি করার জন্য আমাকে একটা স্টেবল ফেনা তৈরি করতে হবে, এবং স্টেবল ফেনা তৈরি করার জন্য আমরা যেটা ইউজ করি সেটা হলো ফ্রোদার ইউজ করি, যেটা কমার্শিয়াল নেম, দিস ইজ কমার্শিয়াল নেম, ফ্রোদার। কিছু এজেন্ট ইউজ করি, অ্যাড করি পানির মধ্যে, যেটা দিলে পরে বাবল ফর্ম করে, বড় বড় বাবল ফর্ম করে, স্টেবল বাবল ফর্ম করে, ঠিক আছে। এই ফ্রোদারটা এই মিনারেল ডেসিং প্রসেসে কমন ফ্রোদার যেটা, সেটা বলে পাইন অয়েল। পাইন অয়েলের মধ্যেও একটা লম্বা চেইন আছে, কার্বন 10টা, হাইড্রোজেন 17টা, হাইড্রোক্সিল আছে। তো এখানে যেটা কি করে, এই এখানে পোলার গ্রুপ, নন পোলার গ্রুপ, লম্বা যে লেজ যেটা আছে, লেজটা বাতাসের ভিতরে চলে যায়, আর অক্সিজেন হাইড্রোক্সিল যেটা আছে এটা এই সারফেসে অ্যাটাচড হয়, এবং অ্যাটাচড হয়ে নিয়ে এটা এই সারফেসের টেনশনটা কমায় দেয়। টেনশন কমায় দিলে পরে খুব ইজিলি একটা বাবল ফর্ম করে, ঠিক আছে। সো বাবল ফর্ম করার জন্য আমরা পাইন অয়েল দিলাম, যেটাকে বলে ফ্রোদার, ঠিক আছে। এখন এই ফ্রোদার সে কিছু পার্টিকেল গুলো অ্যাটাচ করে নিয়ে চলে যাবে, আর কিছু পার্টিকেল নিচে থেকে যাবে, ঠিক আছে। যে পার্টিকেল থেকে যাবে সেগুলো ওয়েটেড বাই দ্য লিকুইড, আর যেটা নন ওয়েটেড বাই দ্য লিকুইড সেটা চলে যাবে। এখন আমাদের দুইটা ফেজ আছে, দুইটা ফেজের মধ্যে কি হচ্ছে, একটা ফেজ হলো সিলিকন ডাইঅক্সাইড যেটা হলো গ্যাং মিনারেল, আরেকটা হলো লেড সালফার যেটা মিনারেল, ওর মিনারেল, ঠিক আছে। এখন যদি আমি সেই আগের ছবি যেটা পরে দেখেছিলাম সেটাকে যদি এখন একটু কনভার্ট করি, মিনারেল আছে, বাতাসের ফেনা আছে, এবং পানি আছে। আমাদের কাজ কি করতে হবে, যে কোনো একটাকে সিলেক্টিভলি সরাতে হবে, ঠিক আছে। তো এখন এটা ফর্মুলা যদি বসাই, তাহলে গামা WM, মানে ওয়াটার মিনারেলের সারফেস টেনশন, আর এটা হলো এয়ার মিনারেলের সারফেস টেনশন, এটা হলো এয়ার ওয়াটারের সারফেস টেনশন। সো এয়ার মিনারেলের সারফেস টেনশন সমান সমান ইজ ইকুয়াল টু এটা প্লাস এটা cos থিটা, ঠিক আছে। তো তাহলে পরে কন্ডিশন ফর মিনারেল টু বি নন ওয়েটেড বাই দ্য ওয়াটার, যদি মিনারেলটাকে যদি বাতাসের সাথে ফ্লোট অ্যাটাচ করে বের করে নিয়ে যেতে চাই, তাহলে মিনারেলটা নন ওয়েটেড হইতে হবে। নন ওয়েটেড যদি হইতে হয় তাহলে পরে এখানে তাহলে শর্ত কি হবে, এই মিনারেলটা এটা দিয়ে নন ওয়েটেড হইতে হবে। নন ওয়েটেড হওয়া মানে এদের মধ্যে অ্যাট্রাকশন বেশি হতে হবে,
সারফেস টেনশনটা বেশি হইতে হবে। সারফেস টেনশন বেশি হওয়া মানে এই ভ্যালুটা বেশি হইতে হবে। এই ভ্যালুটা যদি বেশি হইতে হয় তার মানে এই ভ্যালুটা নেগেটিভ হইতে হবে। এই ভ্যালুটা নেগেটিভ হইতে গেলে পরে এটা কজ থিটা ভ্যালু 90 মানে 0-র চেয়ে বড় হইতে হবে। তো থিটা ভ্যালু 0-র চেয়ে যদি বড় হয়, সোজা ভাষায় 90-র চেয়ে যদি বড় হয়, তাহলে এই ভ্যালুটা নেগেটিভ হবে। এই ভ্যালুটা নেগেটিভ হলে তখন এইটা বড় হবে এটার তুলনায়, এবং এটা বড় হওয়া মানে হলো ওয়াটার এবং মিনারেলের মধ্যে সারফেস কম হওয়া, এবং এটা অ্যাট্রাকশন কম হওয়া। অ্যাট্রাকশন কম হলে পরে মিনারেলটা ওয়াটার থেকে সেপারেট হয়ে যাবে, সো এটা বাতাসের সাথে চলে যাবে। তো এই হলো আমাদের ফর্মুলা, ঠিক আছে। তো এখন লেড সালফেট এবং সিলিকন ডাইঅক্সাইড এটার একটা সমস্যা যেটা আছে, এদের যে কন্ট্যাক্ট অ্যাঙ্গেল যেটা আছে, লেড সালফারের কন্ট্যাক্ট অ্যাঙ্গেল উইথ ওয়াটার 0 ডিগ্রি কাছাকাছি, সিলিকন ডাইঅক্সাইডের কন্ট্যাক্ট অ্যাঙ্গেল উইথ ওয়াটার 0 ডিগ্রি কাছাকাছি। তার মানে বোথ লেড সালফাইড এবং সিলিকন ডাইঅক্সাইড দুইটাই একটা আরেকটা ওয়াটারের সাথে ওয়েটেবল, হাইলি ওয়েটেবল। সো হাইলি ওয়েটেবল যেহেতু, সুতরাং তারা কেউই বাবলের সাথে উপরে উঠে চলে যায় না, উপরে চলে যায় না, দুইটাই নিচে থাকে। তখন আমাদের একটা এজেন্ট দিতে হয়, অ্যাড করতে হয়, যেটাকে বলে কালেক্টর। ইটস নেম ইজ কালেক্টর। তার মানে আমরা আরেকটা এজেন্ট দিচ্ছি, যে এজেন্টের কাজ কি, সে সিলেক্টিভলি এই দুইটা মানে এই দুইটার কোনো একটা কন্ট্যাক্ট অ্যাঙ্গেল চেঞ্জ করে দেবে, ঠিক আছে। সো এটা হলো পটাশিয়াম ইথাইল জ্যান্থেট। এই এক্সাম্পলের জন্য গ্যালেনার প্রসেসের জন্য আমরা ইউজ করি পটাশিয়াম ইথাইল জ্যান্থেট, ঠিক আছে। এইটা দিলে পরে কি করে, সে আমরা একটা জায়গায় বললাম ওয়াটার ওয়েটস বোথ গ্যালেনা এন্ড সিলিকা উইথ কন্ট্যাক্ট অ্যাঙ্গেল গোস টু 0 ডিগ্রি। দুইটারই 0 ডিগ্রি, তার জন্য দুটাকেই সে ওয়েট করে। যখন স্মল কোয়ান্টিটি অফ এই কালেক্টর বা জ্যান্থেট অ্যাড করা হয়, তখন সে গ্যালেনার কন্ট্যাক্ট অ্যাঙ্গেলটা বাড়িয়ে দেয়, 0 থেকে 60 করে দেয়। তো এটা যখন 0 থেকে 60 হয়ে গেল, তখন তার ওয়েটেবিলিটি একটু কমে যায়, কিন্তু সে সিলিকন ডাইঅক্সাইডের সাথে তার কোনো সম্পর্ক নেই। সিলিকন ডাইঅক্সাইডের কন্ট্যাক্ট অ্যাঙ্গেল সে কোনো মডিফাই করে না, সে শুধু সিলেক্টিভলি মডিফাই করে গ্যালেনার কন্ট্যাক্ট অ্যাঙ্গেল। অ্যাজ এ রেজাল্ট গ্যালেনার ওয়েটেবিলিটি ওয়াটারের সাথে কমে যায়, এসে তখন বাতাসের সাথে মোর অ্যাটাচড হয়, সিলিকা নিচে থেকে যায়, লেড সালফাইডটা ওয়াটার বাবলের সাথে অ্যাটাচড হয়ে বেরিয়ে চলে যায়, ঠিক আছে। সো এই কালেক্টরটা ভেরি ইম্পর্টেন্ট, এবং এটা সিলেক্টিভলি, কালেক্টরের কাজ হলো সিলেক্টিভলি কোন একটা মিনারেলের কন্ট্যাক্ট অ্যাঙ্গেল চেঞ্জ করে দেয়, এবং বিভিন্ন ধরনের কন্ট্যাক্ট কালেক্টর অ্যাভেলেবল আছে, এবং অ্যাজ এ রেজাল্ট এই ফসফোরেশন প্রসেসের মাধ্যমে আমরা যে কোনো মিনারেলকে আমি ইচ্ছা মতো সরিয়ে ফেলতে পারি। সো হাইলি এফিশিয়েন্ট একটা কনসেন্ট্রেশন প্রসেস বা একটা সেপারেশন প্রসেস, একটা ধুয়ে পরিষ্কার করার প্রসেস হলো এই ফসফোরেশন প্রসেস। আমরা আরেকটা এক্সাম্পল দেখি। এখানে বলা হচ্ছে কি, যে নিকেল স্পেসিমেন হেল্ড আন্ডার হিলিয়াম 1200 ডিগ্রিতে, ডায়াহেড্রিক অ্যাঙ্গেল ফাই আছে, গ্রেন বাউন্ডারিতে যেটা ভ্যালু 157, ঠিক আছে। knowing that surface area of nickel এত আছে 1600 ডিগ্রিতে, ডিক্রিজ উইথ টেম্পারেচার রেট অফ 55। যেমন আমাদের জিনিসটা দাঁড়াচ্ছে কি, সেটা হলো যে একটা নিকেল স্পেসিমেনের মধ্যে একটা নতুন একটা গ্রেড ফর্ম করছে, ঠিক আছে, এবং এটা ডায়াহেড্রিক অ্যাঙ্গেল হলো বলা আছে কত, 157 ডিগ্রি। সো এটা ফাই ভ্যালু 157 ডিগ্রি। এখন বলছে যে সারফেস এনার্জি অফ নিকেল, সারফেস এনার্জি অফ নিকেল মানে হলো গামা এ, যেটা এটা সারফেস এনার্জি। এই সারফেস এনার্জি গামা এটা চেঞ্জ হয় উইথ টেম্পারেচার -55 ডিগ্রি 8% নিউমেরিক স্কয়ার। কারণ ডেটা দেওয়া আছে 1016, আমাকে বের করতে বলছে 1200 ডিগ্রি। সো 1200 ডিগ্রির এই সারফেস টেনশন ভ্যালুটা আমাকে বানাতে হবে। সো সারফেস টেনশন চেঞ্জ হচ্ছে উইথ টেম্পারেচার -0.55। সো আমরা এটাকে যদি ইন্ডিকেট করি, ডি গামা ইজ ইকুয়াল টু -0.55 ডিটি। সো গামা 1200 ডিগ্রি মানে গামা 1473 ইজ ইকুয়াল টু গামা 1333, যেটা 1060 -0.55 ইন্টু টেম্পারেচার ডিফারেন্স, ডিটি মানে T2 - T1 হবে। এখান থেকে আমরা গামার ভ্যালু এট 1475 এটা ক্যালকুলেট করব, 1473 বা 1200 ডিগ্রিতে ক্যালকুলেট করলাম। এখন আমরা এই ফর্মুলা তখন অ্যাপ্লাই করতে পারি, গামা এ ইজ ইকুয়াল টু টুয়াইস গামা আলফা বিটা cos 5/2, ঠিক আছে। এখন সো গ্রেন বাউন্ডারি ইন্টারফেশিয়াল টেনশন মানে হলো যে বিটুইন দ্য টু গ্রেনস, আলফা বিটা গ্রেনের মধ্যে গামা আলফা বিটা কত হবে, ঠিক আছে। সো এই ভ্যালুটা আমরা একটু আগে ক্যালকুলেট করলাম, ফাই এর ভ্যালু দেওয়া আছে 157.5, সো এটার অর্ধেক হবে। সেখান থেকে আমরা ইজিলি গামা আলফা বিটা বের করে ফেলতে পারি। সো একটা গেল। আর একটা অ্যাডজর্পশন রিলেটেড একটা প্রবলেম আছে, সেটা বলতেছে এখানে কি,
compute the amount of iron absorbed the liquid solid interface of dilute nickel iron. So একটা নিকেল আয়রন একটা স্যাম্পল আছে, নিকেল আয়রন Fe, এই স্যাম্পলের সারফেসের মধ্যে আয়রন অ্যাবজর্ব হচ্ছে, ঠিক আছে, এবং নিকেল আয়রন এই যে স্যাম্পল আছে তার মধ্যে নিকেল আছে, আয়রন আছে হলো 0.01, সেখানে 0.01 আছে আয়রন আছে, এবং এইটার মধ্যে কতটুকু অ্যাবজর্ব হবে গামা ভ্যালু দেওয়া আছে হলো এই ফর্মুলা, ঠিক আছে, এবং এই টেম্পারেচারে কত হবে। তখন এটা যদি আমরা ফর্মুলা যেটা দেখি গিবস এন্ড আইসোটোপ যেটা বলেছিল কতটুকু অ্যাবজর্ব হবে সেটা সমান সমান হলো -CK/RT d গামা বাই dc, ঠিক আছে। তো এই গামা যেটা আছে সেটাকে dc মানে যদি আইডিয়াল কনসিডার চিন্তা করি সিটাকে আমরা x এ রিপ্রেজেন্ট করব, তো d গামা বাই dx এটা বের করতে পারি ইজিলি এখান থেকে, ভেরি সিম্পল, এটা হবে -150। এখন এটা ভালো যদি বসাই, তো গামা আয়রন সমান সমান x আয়রন 0.01 দেওয়া আছে, RT ভ্যালু আমরা জানি, জুলসে যদি বের করতে চাই জুলস হলো, এবং এই ভ্যালুটা আছে, এটা আরগে আছে, ঠিক আছে, এটা আরগে আছে, এটা জুলসে আছে। সো আমরা জানি 1 জুল ইজ ইকুয়াল টু 7R, তো এটা দিয়ে ইউনিট কনভার্সন করে কাটাকাটি করলে পরে আমরা পাবো আয়রন হলো 1.05 × 10⁻11 মোল পার সেন্টিমিটার স্কয়ার, ঠিক আছে। তো সারফেসের মধ্যে এতটুকু পরিমাণ এটা অ্যাবজর্ব হবে, ঠিক আছে। তো এই হলো আমাদের মোটামুটি আমাদের হোল সিলেবাস, দ্যাটস দ্য এন্ড অফ দ্য সিলেবাস। আমরা এটাকে যদি শেষ করি, স্টপ শেয়ার করি। সো প্রথমে আমরা যদি এইটাকে এই চ্যাপ্টারটাকে যদি একটু রিভাইজ করি, আমরা যেটা বলতে চেয়েছিলাম সেটা হলো এই চ্যাপ্টারের মূল উদ্দেশ্য ছিল যে সারফেস যে একটা স্পেশাল প্রপার্টি হোল্ড করে সেই প্রপার্টিটা কি। আমরা সারফেসে দেখলাম সারফেসে এনার্জি বেশি থাকে এবং যার কারণে সারফেস মধ্যে যত ধরনের ইন্টারাকশন হয়, সারফেস ট্রাই টু মিনিমাইজ ইটস এরিয়া, সারফেস এবং এনার্জি মিনিমাইজ করার জন্য যে এনার্জি হলো সারফেস টু এনার্জি, এবং এই মিনিমাইজ যখন করতে চায় সারফেস তখন যে ফোর্সের এগেইনস্টে মিনিমাইজেশনটা হয় সেটা হলো সারফেস টেনশন, এবং এই সারফেস টেনশন এবং সারফেস এনার্জি প্লেজ ভাইটাল রোল ইন ম্যাটেরিয়াল সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং। আমরা টু ফেজ সলিড লিকুইড সলিড লিকুইড লিকুইড গ্যাস লিকুইড লিকুইড সিস্টেম নিয়ে আলাপ করলাম, থ্রি ফেজ সিস্টেম নিয়ে তিনটা ফেজ একসাথে আছে সেটা নিয়ে আলাপ করলাম, এবং তারপরে আরেকটা সিনারিও দেখলাম যেটা হলো যে এই বিকজ অফ দ্য সারফেস ফ্রি এনার্জি অর সারফেস টেনশন মাঝে মাঝে দেখা যায় যে সারফেসের মধ্যে কোনো একটা এলিমেন্ট বেশি আছে বাল্কের তুলনায়, বা সারফেসে কম আছে বাল্কের তুলনায়। তো এই ধরনের সিনারিও যখন হয় তখন আমরা বলি অ্যাডজর্পশন, ঠিক আছে। সারফেস যদি বেশি থাকে তখন আমরা এটা বলি অ্যাডজর্পশন। এই যে অ্যাডজর্পশন যেটা কতটুকু বেশি থাকে বা কতটুকু অ্যাডজর্ব করে সেটা ক্যালকুলেশন করার জন্য দুইটা ফর্মুলা অ্যাভেলেবল আছে, একটা হলো গিবস অ্যাডজর্পশন আইসোটোপ এবং ল্যাগমুর অ্যাডজর্পশন ইকুয়েশন। এই দুইটা ডিফারেন্ট কন্ডিশনে হয়, এবং অ্যাডজর্পশন দুই ধরনের আমরা দেখলাম, একটা ফিজিক্যাল অ্যাডজর্পশন, একটা কেমিক্যাল অ্যাডজর্পশন, লো টেম্পারেচার ফিজিক্যাল অ্যাডজর্পশন, হাই টেম্পারেচার কেমিক্যাল অ্যাডজর্পশন, এক্সেট্রা এক্সেট্রা। এবং এটার আমরা কয়েকটা এক্সাম্পল দেখলাম, ফুড প্রোডাকশন প্রসেসে দেখলাম আমাদের ম্যাটেরিয়াল সায়েন্সের একটা মেটালার্জির একটা ইস্যু, আরেকটা দেখলাম হলো কাটিং ফ্লুইড এর মধ্যে যে সমস্যাটা হয়, ঠিক আছে। সো দ্যাট কনক্লুডস আওয়ার হোল সিলেবাস। আমরা যদি একটু ওভারঅল প্রশ্ন নিয়ে যদি আলাপ করি তাহলে আমরা একদম প্রথম থেকে যদি আসি, আমাদের চ্যাপ্টার 1 ছিল জাস্ট বেসিক্যালি স্ট্রাকচার অফ থার্মোডাইনামিক্স। এখানে সিস্টেম কাকে বলে, সিস্টেম কত প্রকার, কি কি, এই ধরনের মাঝে মাঝে পরীক্ষাতে কোশ্চেন আসে যে অনেকগুলো এক্সাম্পল দিয়ে দিল, এগুলোকে ডিফাইন করো, ক্লাসিফাই করো দ্য সিস্টেম, ঠিক আছে। তো এটা একটা এক্সাম্পল আছে। তারপরে স্টেট কাকে বলে, স্টেটের ক্যারেক্টারিস্টিক্স কি, একটা পার্টিকুলার প্রপার্টি এটা স্টেট ফাংশন কিনা সেটা মেজার করার কি উপায় আছে, সেগুলো আমরা মনে হয় চ্যাপ্টার 1 এ দেখেছি। চ্যাপ্টার 2 যেটা ছিল স্ট্রাকচার অফ থার্মোডাইনামিক্স, যেখানে এটাই স্ট্রাকচার অফ থার্মোডাইনামিক্স চ্যাপ্টার 2, চ্যাপ্টার 1 এ খুব একটা কিছু ছিল না। চ্যাপ্টার 2 তে এটা আলাপ করলাম। চ্যাপ্টার 3 তে যেটা ছিল লজ অফ থার্মোডাইনামিক্স, যেখানে আমরা ফার্স্ট ল, সেকেন্ড ল, থার্ড ল নিয়ে আলাপ করেছি। ফার্স্ট লর মধ্যে নরমালি লটা ডেরিভেশন আসে না, বিকজ ইট ইজ ভেরি সিম্পল, মেইনলি যেটা আসে সেটার অঙ্ক আসে। এখানে যেহেতু ডেল্টা ইউ ইজ ইকুয়াল টু কিউ প্লাস ডাব্লিউ, তো কিউ প্লাস ডাব্লিউ রিলেটেড, তো মাঝে মাঝে ডাব্লিউ ক্যালকুলেট করতে বলে কিউ কনস্ট্যান্ট দিয়ে দেয়, অথবা মাঝে মাঝে ইউ কনস্ট্যান্ট বলে দেয়,
ডাব্লিউ ক্যালকুলেট করে কিউ কত সেটা বের করতে হয়। এই ধরনের অঙ্কটা হলো সাধারণত এই চ্যাপ্টারে ফার্স্ট লর সাথে। সেকেন্ড লর মধ্যে যেটা আছে সেটা হলো এনট্রপি রিলেটেড ব্যাপার। আমরা নতুন একটা পার্ট ইন্ট্রোডিউস করেছি এখানে, স্ট্যাটিস্টিক্যাল নেচার অফ এনট্রপি। যেহেতু তোমাদের বইয়ের মধ্যে চ্যাপ্টার 10 যেটা আছে সেই 10টা আমরা স্কুইজ করে ফেলেছি। আমরা স্ট্যাটিস্টিক্যাল থার্মোডাইনামিক্স এখন তোমাদের ইয়েতে পড়ানো হবে না, কিন্তু এইটার থেকে জিস্ট আমরা নিয়েছি যে এনট্রপির যে একটা স্ট্যাটিস্টিক্যাল নেচার আছে সেটা আমরা পড়িয়েছি। তো এটা তুমি রেফার করতে চাও বইয়ে চ্যাপ্টার 10 এর প্রথম পার্ট গুলো দেখবে, 10.1 মনে হচ্ছে বা 10.2 এটা দেখবে। কন্ডিশনাল ইকুইলিব্রিয়ামটা মনে হয় আমরা আলাপ করেছি কিনা, মনে হয় করেছি। ওকে, এটাও করেছি চ্যাপ্টার 5 এ মনে হয় এটা আলাপ করেছি। তো চ্যাপ্টার 10টা আলটিমেটলি ভাগ হয়ে গেছে বিভিন্ন জায়গায়। এরপরে চ্যাপ্টার থার্ড অফ থার্মোডাইনামিক্স, এটা পরীক্ষায় সবচেয়ে বেশি আসে। থার্মোডাইনামিক্স মানে হলো যে এটা ডেভেলপমেন্ট, বিভিন্ন সায়েন্টিস্ট বিভিন্ন পর্যায়ে এটার ল গুলোকে ডেভেলপ করেছে এবং আলটিমেটলি ফাইনালি একটা ফর্মে এসেছে। তো কোন কোন সায়েন্টিস্ট কি ধরনের কন্ট্রিবিউশন করেছে ডেভেলপমেন্ট অফ থার্ড ল, সেটা তো ওইটা দেখবে। এবং থার্ড লর ইমপ্লিকেশন, থার্ড লর ইম্পর্টেন্স গুলো কয়েকটা এক্সাম্পল দিয়ে আলাপ করবে। এটা হলো লজ অফ থার্মোডাইনামিক্স এর, এবং এর মধ্যে অঙ্কগুলা সাধারণত অঙ্কগুলাই বেশি আসে, হয়তো মাঝে মাঝে কোনো প্রশ্নই আসলো না কিন্তু অঙ্ক আসলো। চ্যাপ্টার 4টা ভাইটালি ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার 4, বিকজ এখানেই আমরা বিভিন্ন ধরনের প্রপার্টিকে ইন্ট্রোডিউস করেছি। সো একটা ডিরাইভ একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, একটা ইন্ডিপেন্ডেন্ট, দুইটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল রেসপেক্টে কি করে ইকুয়েশন ডিরাইভ করতে হয়। S is a function of temperature plus pressure, for example. এই ধরনের কি করে ইকুয়েশন ডিরাইভ করতে হয় সেটা আমরা দেখেছি। জেনারেল একটা ক্রাইটেরিয়া, জেনারেল একটা প্রসেস কিভাবে ফলো করতে হয় সেটা আমরা দেখেছি, এবং তার জন্য বিভিন্ন ধরনের অঙ্ক এখানে এসছে। তোমরা যেভাবে এই ক্রাইটেরিয়া বের করার জন্য, একটা ইকুয়েশন ডেভেলপমেন্ট করার জন্য যে প্রসেসটা বলা হয়েছে, হুবহু তোমরা সেই প্রসেসটা ইউজ করবা, নিজে বানিয়ে কোনো প্রসেস করার চেষ্টা করবা না, তাহলে পরে ভুল হলে পরে আমি 0 দেবো। ঠিক আছে। চ্যাপ্টার 5 ইনভলভ ইকুইলিব্রিয়াম। ইকুইলিব্রিয়াম কাকে বলে, ইকুইলিব্রিয়াম কত প্রকার, মেটাস্টেবল ইকুইলিব্রিয়াম এটা আলাদা করে পড়বা। তারপরে যেটা আছে যে ফেজ ইকুইলিব্রিয়ার শর্তটা কিভাবে আমরা বের করি, এটা ডিটেইল পড়বা। এটা আমরা বিভিন্ন ভাবে করি, একটা ভাবে করে দেওয়া হয়েছে, আর কতগুলা মনে হয় আলাদাভাবে অল্টারনেট ক্রাইটেরিয়া বলে বলা হয়েছে। সো ওইটা তোমরা দেখবে। তারপরে এই যে স্ট্যাটিস্টিক্যাল থার্মোডাইনামিক্স অনুযায়ী ইকুইলিব্রিয়াম যেটা আছে সেটা কিভাবে করে সেটাও দেখবে। চ্যাপ্টার 6 থেকে শুরু হলো অ্যাপ্লিকেশন। এখানে যেটা আছে সেটা হলো আইডিয়াল সলিউশন। আইডিয়াল সলিউশনের মধ্যে অনেকগুলো পার্ট আছে, যেমন কম্পোজিশন রিলেটেড, পার্শিয়াল মোলার প্রপার্টি কি করে বের করে, হোয়াট ডু ইউ মিন বাই পার্শিয়াল মোলার প্রপার্টি। সো এটা 5 মার্কের একটা কোশ্চেন। হোয়াট ডু ইউ মিন যেহেতু বলা আছে, সুতরাং এটাকে তোমাকে ডেরিভেশন টানতে হবে, মানে একটা ফর্মুলা বের করতে হবে, এট দ্য সেম টাইম ফিজিক্যাল মিনিং বলতে হবে। So what do you mean by, or explain partial molar property, এই ধরনের প্রশ্ন যদি থাকে, এই ধরনের প্রশ্ন থাকবে। হোয়াট ইজ পার্শিয়াল মোলার প্রপার্টি জীবনে আসবে না। ঠিক আছে। সুতরাং শুধু একটা ইকুয়েশন দিয়ে তুমি বলে দিবা সেটা হবে না, এটা ফিজিক্যালি এটাকে তোমাকে ইন্টারপ্রেট করতে হবে। তারপরে তুমি দেখবে হলো এই পার্শিয়াল মোলার প্রপার্টি কি করে ক্যালকুলেট করে। একটা অঙ্ক পরীক্ষায় সাধারণত আসেই। ঠিক আছে। আমরা পার্শিয়াল মোলার প্রপার্টি বের করার জন্য অনেকগুলো ওয়ে বলেছি। আমরা বলেছি যে এই টোটাল প্রপার্টি থেকে পার্শিয়াল প্রপার্টি ক্যারেক্টারিস্টিক্স সেটা এখানে আছে। তারপরে পার্শিয়াল মোলার প্রপার্টি বের করার জন্য আমরা অ্যাক্টিভিটি দিয়ে বলেছি। অ্যাক্টিভিটি মেজার করার জন্য অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্ট থেকে মেজার করতে পারি, অথবা আলফা ফাংশন দিয়ে করতে পারি। সো এগুলো তুমি দেখবে। তো এই চ্যাপ্টারের মধ্যে এই অঙ্কগুলো ইম্পর্টেন্ট এগুলো। তারপরে আসলে হলো আইডিয়াল সলিউশন। আইডিয়াল সলিউশন কাকে বলে, রাউস ল মানার শর্ত কি, তারপরে নন আইডিয়াল সলিউশন কাকে বলে, নন আইডিয়াল সলিউশন কখন হয়, পজিটিভ নেগেটিভ ডেরিভেশন কখন হয়। ঠিক আছে। তো এগুলা। তারপরে আছে ডাইলিউট সলিউশন কাকে বলে, ডাইলিউট সলিউশন হেনরিজ ল সাথে আইডিয়াল এই রাউস ল এর তফাৎ কি, তারপরে স্ট্যান্ডার্ড স্টেটের কথা দেখবে। তারপরে আছে মাল্টি কম্পোনেন্ট সিস্টেম। তো মাল্টি কম্পোনেন্ট সিস্টেমের মধ্যে কি করে অ্যাক্টিভিটি মেজার করে কোন একটা পার্টিকুলার মাল্টি কম্পোনেন্ট সিস্টেমে, সো এই ডেভেলপমেন্ট গুলো দেখবে। আর লাস্টে যেটা আছে সেটা হলো সলিউশনের এনার্জি রিলেটেড ইস্যু। সো ফ্রি এনার্জি অফ মিক্সিং, এটা আইডিয়াল সলিউশনের জন্য কেমন, নন আইডিয়াল সলিউশনের জন্য কেমন, এবং রেগুলার সলিউশনের। মাঝে মাঝে পরীক্ষায় একটা প্রশ্ন আছে, এটা হলো distinguish or explain the characteristics of ideal solution, regular solution and non-ideal solution. সো এটা তুমি বইয়ের মধ্যে এটা ক্লিয়ারলি বলা আছে, একটা টেবিল ফরম্যাট দেওয়া আছে, এবং টেবিলের উপরের যে রোটা যেটা আছে সেই রোটার মধ্যে ক্যারেক্টারিস্টিক্স গুলো উল্লেখ করা আছে। তারপরে কিছু বিভিন্ন প্যারামিটার, ফর এক্সাম্পল prove 10 মার্কের প্রশ্ন আসতে পারে, prove that for ideal solutions
ভলিউম চেঞ্জ অফ মিক্সিং ইজ ইকুয়াল টু 0 সেটাও, অথবা এনথালপি চেঞ্জ অফ মিক্সিং ইজ ইকুয়াল টু 0 সেই ধরনের কথা, অথবা ফর নন আইডিয়াল সলিউশন ডিটারমিন দ্য ভলিউম চেঞ্জ অফ মিক্সিং হতে পারে। তো এগুলা ছোট ছোট 1/3 কোশ্চেন, 10 মার্কের একটা কোশ্চেন এই ধরনের হতে পারে। ঠিক আছে, সলিউশন গেল, এটা একটা বড় চ্যাপ্টার, সুতরাং এখান থেকে একটা প্রশ্ন তো আসেই, মাঝে মাঝে একাধিক প্রশ্ন আসে বা 1.5টা প্রশ্ন আসে। দেন দেয়ার ইজ ওয়ান, যেটা হলো চ্যাপ্টার 7 ফেজ ডায়াগ্রাম। ঠিক আছে, তো ফেজ ডায়াগ্রামের মধ্যে আমরা যেটা দেখেছি ফেজ ডায়াগ্রাম কি করে কনস্ট্রাক্ট করে। ঠিক আছে, সো এখানে ক্লাসেস ক্যাপেরিফিকেশন, ডেরিভেশন, ক্যাপেরিফিকেশন থেকে বা একদম অরিজিনাল থেকে, তারপরে বিভিন্ন এখানে অঙ্কগুলো ইম্পর্টেন্ট, এখান থেকে অঙ্কগুলো সাধারণত পরীক্ষা আসে। ঠিক আছে, তো অঙ্কগুলো করার সময় তুমি চেক করবা এই ইকুইলিব্রিয়াম গুলো একটু যাতে তুমি আইডেন্টিফাই করতে পারো, ইকুইলিব্রিয়ামটা মিস না করো। ঠিক আছে, তো একটা ইকুইলিব্রিয়াম রেজাল্ট একটা ডেটা দেওয়া থাকে, আরেকটা ইকুইলিব্রিয়াম আরেকটা ডেটা থাকে, এবং আরেকটা ইকুইলিব্রিয়াম আরেকটা ডেটা বের করতে বলে, সাথে এই ধরনের সিনারিও গুলো থাকে এই ধরনের প্রবলেমের মধ্যে। লাস্টে যেটা আছে সেটা হলো ফ্রি জিএক্স ডায়াগ্রাম। তো জিএক্স ডায়াগ্রাম কি করে ক্যালকুলেট করে ফ্রম পার্টিকুলার ফেজ ডায়াগ্রাম থেকে, অথবা ফেজ ডায়াগ্রাম থেকে কি করে জিএক্স ডায়াগ্রাম ক্যালকুলেট করে, সেই সমস্ত জিনিসগুলো ভালো করে বিভিন্ন ডায়াগ্রাম দিয়ে দিয়ে তুমি আলাপ করবে। ঠিক আছে, চ্যাপ্টার 8 যেটা আছে সেটা হলো থার্মোডাইনামিক্স অফ রিঅ্যাকটিভ সিস্টেম। সো রিঅ্যাকটিভ সিস্টেমের মধ্যে সাধারণত যেটা আসে সেটা হলো ওই জি ইজ ইকুয়াল টু আরটি লন কিউ বাই কে, এই যে ফর্মুলা যেটা আছে, মাঝে মাঝে এটা ডেরিভেশন আসে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই এই রিলেটেড অঙ্ক আসে, যে একটা রিঅ্যাকশন হবে কি হবে না, একটা রিঅ্যাকশন হলে পরে কত পার্সেন্ট রিঅ্যাকশন ক্যারিড আউট হবে, ফাইনাল গ্যাস মিক্সচারটা কিরকম হবে। তো এই 3টা পার্টে সাধারণত এই ধরনের অঙ্কগুলো আসে, সেগুলো ভালো করে চেক করবে। প্রশ্নের মধ্যে অনেক অঙ্ক করে দেওয়া আছে, এট দ্য সেম টাইম অঙ্ক অনেকগুলো দেওয়া আছে, তো এগুলো প্রত্যেকটা করে করার চেষ্টা করবে। আর লাস্টলি যেটা আমরা আজকে আলাপ করলাম যেটা, সেটা হলো ইন্টারফেস। ইন্টারফেস নিয়ে আমরা আলাপ করলাম। এখানে প্রশ্ন খুবই ছোট ছোট প্রশ্ন আসে, হাউ অ্যাবজর্পশন প্লেস রোলস ইন ফোর্থ ফর্মেশন প্রসেস। ঠিক আছে, বা মিনারেল ড্রেসিং প্রসেস, ফোর্থ ফর্মেশন প্রসেসটা মিনারেল ড্রেসিং প্রসেস। তো মিনারেল ড্রেসিং প্রসেসে কি করে সারফেস টেনশন ইনক্রিজ করে সেটা নিয়ে আলাপ করে। সেগুলো সাধারণত এই জায়গায় খুব ছোট ছোট কোয়েশ্চেন আসে, অঙ্ক আসলে আসতে পারে, বেশিরভাগ ক্ষেত্রেই অঙ্ক আসে না, মাঝে মাঝে অঙ্ক দিয়ে দেয়। ঠিক আছে, তো এই হলো আমাদের মোটামুটি আমাদের সিলেবাসের রিভিউ। কোনো কোয়েশ্চেন আছে কি? স্যার বলো। চ্যাপ্টার 6 থেকে কোনো গ্রাফের প্রশ্ন আসতে পারে? গ্রাফের প্রশ্ন অবশ্যই আসতে পারে। এই যে অ্যাক্টিভিটি মেজার করার জন্য একটা গ্রাফ দিয়ে করতে হবে। যদি তোমার মনে করো যেটাই যে ইকুয়েশনই আসুক না কেন, আলফা ফাংশন দিয়ে করো অথবা অ্যাক্টিভিটি কোএফিশিয়েন্ট দিয়ে করো, এটার সাথে গ্রাফ লাগবে। গ্রাফ ছাড়া তুমি কিভাবে করবে? আচ্ছা, ফেজ ডায়াগ্রাম আঁকতে কি স্যার হ্যান্ড রিটেন আঁকবো না? হ্যাঁ, নিজে মোর দেন না, খালি কম্পোজিশন গুলো তুমি একটু দেখাবা, এই কম্পোজিশন। ঠিক আছে, ঠিক আছে। ওকে, তাহলে গুড লাক। তোমাদের কালকে একটা ক্লাস টেস্ট আছে না? জি স্যার। কয়টায়? স্যার কালকে না, বুধবার, কালকে তো বন্ধ। বুধবার 11টায়। তোমরা বুধবারে নিয়ে গেছো না? ঠিক আছে, বুধবার কয়টায়? বুধবার 11টায় স্যার। আচ্ছা, ঠিক আছে। ওকে, বেস্ট অফ লাক। একটু পড়াশোনা করো, এখন থেকে একটু পড়াশোনা করো, কারণ পড়াশোনা যদি না করো তাহলে কিন্তু এটা ভালো করবে না। ঠিক আছে, এটা মুখস্থ সাবজেক্ট না, এবং আমিও মুখস্থ প্রেফার করি না। এটা বোঝার সাবজেক্ট, সুতরাং ছোট এক প্যারাগ্রাফ অ্যান্সার করলে পরে অ্যান্সার হয়ে যায়। ঠিক আছে, আমি সাধারণত কোশ্চেনের মধ্যে অ্যান্সার বড় করি না, কোশ্চেন বড় বড় কোশ্চেন দেই না, ছোট কোশ্চেন দিই যাতে করে বুঝে লিখতে পারো। ঠিক আছে, ওকে, খুদা হাফেজ। স্যার আমাদের জন্য দোয়া করেন। আচ্ছা, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।